বিয়ের বাকি আর একদিন। আজকে মাহমুদের সে ড্রিম বোরকা এসেছে। বোরকাটা দেখে যেবার পছন্দ হয়ে গেছে, তারও এমন একটা চাই। আপাতত সাজিদ সান্ত্বনা দিয়ে রেখেছে, এরপরে এনে দিবে। দুই পরিবার ধার্মিক হওয়ায় কেউই হলুদের কোনো নিয়ম কানুন পালন করেনি। সাজিদ সকালে গিয়ে বিয়ের বোরকা আর কিছু শপিং দিয়ে এসেছে। জুয়েলারি বিয়ের দিন নিবে। জেবা আর সাইফা মেহেদির বাজার করে ফেলেছে বাড়িতে। মাহমুদের 4 চাচা সবাই এবং তাদের পুরো পরিবারে বাড়ি ভর্তি। বাড়িটা ছমছম করছে। সন্ধ্যায় আনসারী সাহেব মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে। যে মেয়েটাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সেই মেয়েটা তার থেকে চলে যাবে ভাবতেই তার একা লাগে। হুরের হাত ভরা মেহেদি। মজা করে ভাবিরা একটা ছবি তুলে জেবার ফোনে পাঠায়। জেবা হুরের ছবি দেখে মাহমুদকে ডাক দিল ছবি দেখার জন্য, কিন্তু মাহমুদ দেখল না। একসাথে বিয়ের পরেই দেখবে ভেবে রেখে দিল। সোয়েব সাহেবের জরুরি ডাকে মাহমুদ আর সাজিদ তার ঘরে আসলো। সোয়েব সাহেব ঘরের মধ্যে পায়চারি করছে। মাহমুদ এবং সাজিদকে দেখে বসতে বলল এবং নিজেও বসল। মাহমুদ ভ্রুকুঁচকে বলল, কি ব্যাপার আব্বু, আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন? আসলে রফিককে বিয়ের কার্ড পাঠিয়েছিলাম, ভেবেছিলাম আসবে না, কিন্তু এখন বলছে ওরা নাকি আসবে। আমার ওদের নিয়ে খুব চিন্তা হয়, জানোই তো ওরা কেমন। আবার আমাদের সাথে অনেক বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই। আমাদের সাথে অনেক আগে থেকে ঝগড়া, হঠাৎ বিয়েতে আসবে আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। চিন্তা করবেন না, আসতে চাইছে আসতে দিন। কখন আসবে? কিছুক্ষণ আগে রওনা দিয়েছে। আপনার চিন্তা করার দরকার নেই, কোনো ঝামেলা করলে আমরা তো আছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। মাহমুদ সকালে ফজরের নামাজ পড়ে কোরআন পড়ছে। 9:20 খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হলো। মাহমুদকে পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। জেবা আর সাইফা একরকম গ্রাউন্ড বোরকা পরেছে। সুরাইয়া বেগম এবং সোয়েব সাহেবের গাড়ি আলাদা, আর মাহমুদ, সাজিদ, জেবা, সাইফা এবং দাদা এক গাড়িতে, এবং বাকি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের জন্য 2টা বাস ভাড়া করা হয়েছে। 1:30 ধনী বাড়িতে পৌঁছালো। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক লাইটিং করা হয়েছে। আসার পরেই জেবা আর সাইফা হুরকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। শেষমেশ রাবেয়া বেগমের কাছে জিজ্ঞাসা করে হুরকে পাওয়া গেছে। 5 তলার কোনায় রুমে হুর এবং হুরের কিছু ফ্রেন্ডরা বসে আছে। ওখানেই হুরকে সাজানো হয়েছে। সাজানো বলতে তাকে বিয়ের জন্য তৈরি করা হয়েছে। জেবা আর সাইফা সেখানে গিয়ে হুরের সাথে গল্প করল। আনসারী সাহেবের একটু ভিন্ন জিনিস সবসময় পছন্দ, তাই বিয়েটা রাতে আয়োজন করেছে। খাওয়া দাওয়া দিনে শেষ করেছে। বিকেলটা খুব সুন্দরভাবে কেটেছে। মাহমুদ, সাজিদ এবং বাকি সব ছেলেরা এশার নামাজ পড়ে আসার পরেই বিয়ে শুরু হবে। হুর নামাজ শেষ করে বাবার রুমে গেল। সারাদিন অনেক প্রেসারের কারণে আনসারী সাহেবের শরীরটা একটু দুর্বল হওয়ায় ঘরেই নামাজ আদায় করে সে। আনসারী সাহেব জায়নামাজে বসে আছে। হুর পেছন থেকে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। হুরের কান্নার আওয়াজে জেবা, সাইফা সহ রাবেয়া বেগম ছুটে আসলো। আনসারী সাহেবও মেয়েকে ধরে কান্না করে দিলেন। সে জানে হুর কেন কাঁদছে। আনসারী সাহেব হুরের পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, কান্না করে না, আমি তো আছি। আমি সবসময় গিয়ে তোমাকে দেখে আসব। তোমার ভাইয়ারা তোমাকে দেখে আসবে। কিছুদিন পরপর গিয়ে তোমাকে নিয়ে আসব, পাগলি মেয়ে। হুর বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে বলল, আমাকে কখনো বিন্দুমাত্র কষ্টে রাখেননি আপনি। আমি কখনো আপনার আদরের ঋণ শোধ করতে পারবো না। ভালোবাসি মা। আমার মা মারা যাওয়ার পরে তুমি আমার মা হয়েছিলে। তোমাকে অনেক ভালোবাসি মা। আমিও বাবা। আমাকে কিছুদিন পরপর দেখতে আসবেন। আমি সবসময় আপনার অপেক্ষায় থাকব। বাবা মেয়ের কান্নাকাটির মধ্যেই আনসারী সাহেবের ডাক পড়ল। কাজী সাহেব চলে এসেছে, সবার নামাজও শেষ। এখন বিয়ে পড়ানো হবে। বাড়ির ড্রয়িং রুমকে 2 ভাগ করা হয়েছে। মধ্য দিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে মালা গেঁথে সেই বড় বড় মালা দিয়ে পর্দার মতো দেওয়া হয়েছে। পর্দার এক পাশে মাহমুদ এবং অপর পাশে হুর। কাজী সাহেব বিয়ে পড়ানো শেষ করলেন। হুরের এক ভাবি একটা আয়না এনে ফুলের পর্দার মাঝে রাখল আর মজা করে বলল, দেখুন তো নতুন জামাই কি দেখতে পাচ্ছেন। মাহমুদ আস্তে আস্তে আয়নায় চোখ নামালো। হুর চোখ বন্ধ করে আছে। মাহমুদ এই প্রথম হুরকে দেখছে। এক পলকে হুরের দিকে তাকিয়ে আছে সে। হঠাৎ মাহমুদ বলে উঠল, আলহামদুলিল্লাহ। মাহমুদের উত্তরে হুরের ভাবিরা মুচকি হাসল। হুরের চোখ এখনো বন্ধ। ছোট ভাবি হুরকে ধাক্কা দিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, চোখ খোলো এবার। সব নিয়ম কানুন শেষে হুরকে রেখে মাহমুদ, সাজিদ সহ সব ছেলেরা মসজিদে গেল। মসজিদে সবাইকে খেজুর দিয়ে আসা হলো। এবার বাড়ি ফেরার পালা। হুরের এক একটা সিংহ ভাই আজকে যেন কেমন চুপ হয়ে আছে। সবার চোখের কোণে পানি। হুর সবাইকে জড়িয়ে ধরে কান্না করছে। সবাই হুরকে গাড়িতে তুলে দিল। হুর, সাইফা, জেবা, সাজিদ, মাহমুদ সবাই এক গাড়িতে। ড্রাইভারকে বাসে দিয়ে দিয়েছে। গাড়ি সাজিদ ড্রাইভ করছে। জেবা এবং সাইফা খুব খুশি। 2 জন পারলে হুরের কোলে উঠে যায়। মাহমুদ 2-1 বার থামালেও তার থামানোর কাজে আসে না। রাত 10:30 বাসায় এসে পৌঁছালো তারা।
মাহমুদের দুই কাকি যায়নি, তারা তাড়াতাড়ি বেরিয়ে এসে হুরকে ঘরে নিল। দাদা লাফাতে লাফাতে নিচে এসেছে, তার বউ এসেছে। সাজিদ দাদার কানে গিয়ে বলল, তোমার বউ আসে নাই, ভাইয়ার বউ এসেছে, লাফালাফি কম করো। দাদা চেঁচিয়ে বলল, ভাইয়ার বউ মানি তো আমার বউ, ওই একই। মাহমুদ দাদার কথা শুনে হঠাৎ ভরা সভায় বলে উঠল, আমার বউ তোমার হবে কেন, আমার বউ আমার। শান্ত ছেলেটার মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। মাহমুদ হঠাৎ এমন কথা বলায় নিজেও চমকে গেছে। যখন বুঝতে পারল সে কি বলেছে তখন খুব লজ্জা পেল। মাহমুদের ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাজিদ থাকলে সে নিজেই সাজাতো, কিন্তু সে ওখানে যাওয়ার কারণে বাইরে থেকে ঘর সাজানোর লোকদের এনে সাজিয়েছে। সাজিদের চিন্তা ছিল কিছুটা ইউনিক করবে, তাই সে খুব কষ্টে কালো গোলাপ খুঁজে বের করে পুরো ঘরটা কালো গোলাপ এবং রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। কিছু কালারিং মোমবাতিও আছে সাথে। পর্দা, বিছানার চাদরগুলো সব কালো। ঘরটা একটু বড়সড় হওয়ায় সাজানোটা খুব সুন্দর হয়েছে। মাহমুদের সব মেয়ে কাজিনরা হুরকে ঘিরে ধরে আছে। রফিক সাহেবের একমাত্র মেয়ে ক্লারা। সাজিদ আজকে জানল তার বাবার চাচাতো ভাই রফিক সাহেব এবং তারই একমাত্র মেয়ে ক্লারা। তবে এর আগে থেকে সে ক্লারাকে চেনে। ক্লারা এবং সে একই মেডিকেলে জব করে। ক্লারা বহুদিন ধরে সাজিদকে বিরক্ত করে, সবসময় ভালোবাসি করে সাজিদের মাথা খেয়ে ফেলে, কিন্তু সে জানত না সাজিদ তার সম্পর্কে চাচাতো ভাই। তবে তাতে ক্লারার কোনো আপত্তি নেই। ভাই হয়েছে তো কি হয়েছে, আপন ভাই তো না, সে তো চাচাতো ভাই, সেটাও বাবার চাচাতো ভাইয়ের ছেলে। গল্পগুজব শেষ করতে করতে 12টা বাজে। সুরাইয়া বেগম সবাইকে হুরকে ঘরে দিয়ে আসতে বলল, কিন্তু এত সহজে তো ঘরে যাওয়া যাবে না, সোজা বলে দিল সাজিদ। 50,000-এর 1 পয়সা কম হলেও ঘর পাওয়া যাবে না। মাহমুদ ভ্রু কুঁচকে বলল, ঘরে না ঘুমালাম, ড্রয়িংয়ে গিয়ে সোফায় ঘুমাবো। মাহমুদ জেবাকে ইশারা করে বলল হুরকে তার সাথে নিয়ে যেতে। জেবাও কম দুষ্টু না, সেও আজ সাজিদের পক্ষে। সব কাজিন আজ সাজিদের পক্ষে। মাহমুদ অবলা প্রাণীর মতো তাকিয়ে আছে। সবার উদ্দেশ্য বলল, আজকে সবাই আমাকে অবলা পেয়ে সাজিদের পক্ষে চলে গেলে মনে থাকবে। মাহমুদ হুরের দিকে তাকিয়ে বলল, তুমি আম্মুর সাথে ঘুমাতে পারবে না। হুর হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাহমুদ খুশিতে আলহামদুলিল্লাহ বলল। সবাই মুখ গোমরা করে বলল, টাকাটা দিয়ে দিলেই তো হয়। মাহমুদ এবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার ঘরে আমি যাব, দরজা কেন টাকা দিব? সাজিদ উত্তরে বলল, কারণ তোমার ঘরে 20,000 টাকার ফুল এবং মোমবাতি আছে, আর 30,000 টাকা আমাদের বকশিস। অনেকক্ষণ কথা কাটাকাটির পর মাহমুদ বাধ্য হয়ে টাকাটা দিয়ে দিল। সাজিদ ইশারা করতেই সবাই দরজা থেকে সরে দাঁড়ালো। হুরকে জেবা এবং সাইফা রুমে বসিয়ে দিয়ে আসলো। হুর বিছানায় বসে আছে। মাহমুদ ঘরে ঢুকলো কিছুক্ষণ পর, হাতে একটা ব্যাগ। ব্যাগটা চেয়ারে রেখে ফ্রেশ হয়ে আসলো। ফ্রেশ হয়ে এসে হুরকে ব্যাগটা দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। হুর ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ব্যাগটা খুলতে দেখলো ব্যাগে একটা শাড়ি। হুর শাড়িটা পরে বাইরে আসলো। মাহমুদ হুরকে দেখে এক পলক তাকিয়ে আছে। আল্লাহ খুব যত্ন করে হুরকে বানিয়েছে। সত্যি আল্লাহ ছাড়া কেউ পারে না এত সুন্দর কিছু তৈরি করতে। মাহমুদ হুরের কাছে গিয়ে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে হুরের কাছে দিল। হুর বক্সটা খুলতে পারছে না দেখে মাহমুদ বক্সটা খুলে দিল। হুর অবাক হয়ে তাকিয়ে আছে। ভেতরে খুব সুন্দর একটা ডায়মন্ডের আংটি। জুয়েলারির দোকানে সাজিদকে আগে পাঠিয়ে এই আংটিটাকে কিনেছিল মাহমুদ। মাহমুদ নিজ হাতে হুরকে আংটিটা পরিয়ে দিল। হুর খুব খুশি হয়েছে। মাহমুদ হুরকে ইশারা করে বারান্দায় বসতে বলে সে বাইরে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাহমুদ 2 কাপ চা কফি নিয়ে নিল। একটা হুরের হাতে দিয়ে বলল, সারাদিন হয়তো অনেক ধকল গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, এটা খাও, ভালো লাগবে। হুর কফিটা মুখে নিতেই বুঝতে পারল ব্ল্যাক কফি এটা। হুর ব্ল্যাক কফি খেতে পারে না তিতার কারণে। তার মুখের অবস্থা দেখে মাহমুদের বুঝতে বাকি রইল না তার সমস্যা। মাহমুদ হুরের হাত থেকে কফিটা নিয়ে বেরিয়ে গেল। হুর সেভাবেই বসে আছে। কিছুক্ষণ পর মাহমুদ হুরের জন্য চা করে নিয়ে আসলো। হুর মনে মনে খুব খুশি। এই একটা জিনিসকে সে খুব মিস করছিল, চা। হ্যাঁ, চাটা তার খুব দরকার ছিল। প্রচন্ড মাথা ভারী ভাব লাগছে তার। সবসময় মাথায় কোনো সমস্যা লাগলে হুরের চায়ের প্রয়োজন হয়। মাহমুদকে না বলার আগেই সে কিভাবে বুঝে গেল? হুরের ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে মাহমুদ বলতে শুরু করল, তুমি আসার আগেও আমার জীবনে কেউ এসেছিল। মাহমুদের এইটুকু কথা শোনার সাথে সাথেই হুরের বুকটা কেঁপে উঠল। কখনো বাড়ির বাইরে যায়নি সে, তবে বড় হওয়ার সাথে সাথে একটা মেয়ের স্বামী সন্তান নিয়ে যে স্বপ্নটা দেখে সেটা সেও দেখেছে। তাকে কখনো কোনো পুরুষ দেখেনি বা সে কোনো পুরুষের সাথে কথা বলেনি। এর মানে এই না যে তার মনে ভালোবাসা প্রেম ছিল না। হুর সবসময় নিজের স্বামী নিয়ে ভেবেছে, যাকে সে নিজের মতো করে ভালোবাসা যাবে, যে হবে তার ব্যক্তিগত মানুষ, যাকে কারোর সাথে ভাগাভাগি করতে হবে না। হুরকে অন্য চিন্তায় মগ্ন দেখে মাহমুদ বলল, আমি জানি তুমি কি ভাবছ। হুর মাহমুদের মুখের দিকে তাকিয়ে আছে পরের বাক্যগুলো শোনার জন্য। তুমি এটাই ভাবছ,
কখনো তোমাকে কেউ দেখেনি, তুমি এখনো সম্পূর্ণ নিষ্পাপ, আর তোমার স্বামী অন্য কাউকে ভালোবেসেছে, এটাই তো ভাবছো তাই না? হুর মাথা নিচু করে বসে আছে। মাহমুদ হুরের হাতটা নিজের দুই হাতের মাঝে নিয়ে আরো কাছে এসে বলল, ঠিক এভাবে বলেই জারবেরার শুরু থেকে শেষ পর্যন্ত বলল মাহমুদ। কখন যে নিজের চোখ থেকে কয়েক ফোঁটা পানি নিচে গড়িয়ে পড়েছে তা হয়তো হুর খেয়াল করেনি। জারবেরার জন্য তার কষ্ট হচ্ছে না, তার কষ্ট হচ্ছে মাহমুদের জন্য। সে নিজেকে অপরাধী ভাবছে। পুরো কথা না শুনেই কত কিছু ভেবে নিল মাহমুদকে নিয়ে। সকাল 6টা বাজে। হুর গোসল করে নামাজ পড়ে রেডি হয়ে রান্নাঘরে গেল। সুরাইয়া বেগম রান্না করছে এবং কিছু লোক সাহায্য করছে। হুর রান্নায় সাহায্য করতে চাইলে সুরাইয়া বেগম ইশারায় বারণ করে দিলেন। হুর মনে মনে বলল, সে কথা বলছে না কেন? পরে খেয়াল করল সুরাইয়া বেগম তাসবিহ পড়ছে। হুর কিছু না বলে মাহমুদের জন্য রাখা চাটা নিয়ে ঘরে চলে গেল। মাহমুদ হুরের আগে ঘুম থেকে উঠেছে। বিজ্ঞানী মানুষ তো, তাই সবসময় মাথায় একটা না একটা কিছু চলতেই থাকে। সাজিদের সকাল সকাল জরুরি ফোন আসায় না খেয়ে বেরিয়ে গেছে। ডাক্তারদের এই এক জ্বালা, কখনকার জীবন নিয়ে আজরাইল একদিক দিয়ে টানাটানি করে আর আরেক দিক দিয়ে ডাক্তাররা টানাটানি করে। কখনো আত্মীয় স্বজনদের মুখে হাসি ফোটে, কখনো কান্নার বন্যা বয়ে যায়। মাহমুদ রেডি হচ্ছে। সাজিদকে খাবার দিয়ে আসতে হবে। ছোট থেকে সাজিদ বাইরের খাবার পছন্দ করে না। বাইরের খাবার একটু খেলে সে অসুস্থ হয়ে যায়। মাহমুদ খাবার নিয়ে বেরোবে এমন সময় হুর বলল, আমার ফোনটা একটু আনার ব্যবস্থা করবেন প্লিজ, আর এখন একটু আপনার ফোনটা দিন, বাবার সাথে কথা বলবো। মাহমুদ হুরকে ফোন দিতেই হুর ছো মেরে নিয়ে গেল। মাহমুদ মুচকে এসে ড্রয়িং রুমে বসল। সুরাইয়া বেগম খাবার প্যাক করে নিয়ে এসেছে। মাহমুদ খাবার নিয়ে বেরিয়ে গেল। সাজিদের কেবিনে ঢুকতে যাবে এমন সময় গার্ড বাধা দেয় মাহমুদকে। মাহমুদ পরিচয় দিতে গার্ড সরে দাঁড়ায়। ভেতরে ঢুকতে মাহমুদ রীতিমতো অবাক। ক্লারার গালে খুব সজোরে চড় মেরেছে সাজিদ। ক্লারার জামা কাপড়ের অবস্থা ঠিক নেই। মাহমুদের চোখ পড়তে সে আবার চোখ নামিয়ে নিল। সাজিদ আরও একটা মারতে যাবে এমন সময় মাহমুদ সাজিদকে আটকিয়ে দেয়। সাজিদের দুই চোখে রাগে লাল হয়ে গেছে, তার শরীর কাঁপছে, সে রাগে কথা বলতে পারছে না। মাহমুদ সাজিদকে চেয়ারে বসিয়ে দিল। ক্লারা তাড়াতাড়ি কাপড় ঠিক করে নিল। মাহমুদ শান্ত গলায় সাজিদকে জিজ্ঞেস করল, কি হয়েছে এখানে? আগে এই ফালতু মেয়েটাকে এখান থেকে বের হতে বলো, ওকে দেখলে আমার ঘৃণা হয়, বমি পায়, তাড়াতাড়ি বের হতে বলো। মাহমুদ ক্লারার দিকে তাকাতেই ক্লারা বেরিয়ে গেল। সাজিদ নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করল, আমি যখন এই মেডিকেলে প্রথম আসি তখন ক্লারা একটা ছেলের সাথে রিলেশন করে, ছেলেটাকে নিয়ে একদিন মর্গে বাজেভাবে আমার সামনে ধরা পড়ে ক্লারা। ঠিক তখনই ক্লারা চিৎকার শুরু করে, বাঁচাও বাঁচাও বলে। আমি কাছে যেতে ক্লারা আমার পিছে চলে আসে এবং কান্না করতে করতে বলে ছেলেটা নাকি তার সাথে অসভ্যতামি করেছে। আমি ছেলেটাকে অনেক মারি। ওই সময় থেকেই ওর সাথে আমার পরিচয়। খুব ভালো মেয়ে ভাবতাম ওকে, কিন্তু হঠাৎ একদিন জানতে পারি ওই ছেলেটা মেডিকেলের একজন সিনিয়র ডক্টর, তবে প্রচুর ভদ্র। আমার সামনে এভাবে অপমানিত হয় সে মেডিকেল ছেড়ে দিয়েছে। সে ক্লারার প্রেমিক ছিল, কিন্তু ওই ক্লারা আমার কাছে ভালো হওয়ার জন্য তাকে খারাপ প্রমাণ করেছে। ওই সময় থেকে আমি ক্লারার আসল রূপ চিনি, কিন্তু ও আমার পিছু ছাড়ে না। আমাকে এমনও হুমকি দিয়েছে আমাকে জোর করে হলেও পেয়ে ছাড়বে। ক্লারাই তোমার বিয়েতে আসার জন্য ওর বাবাকে রাজি করিয়েছে। কিন্তু ও জানলো কিভাবে আমার ভাই তুমি? যখন আমি আমার কয়েকজন বন্ধু এবং কিছু সিনিয়র ডক্টরকে বিয়ের কার্ড দিয়েছি, ওই সময় ওই কার্ড দেখে ও, তারপর যখন ওদের বাড়ির গার্ড দেখে তখন চিনে ফেলে। আর ও আজকে আমার কেবিনে এসে অসভ্যতামি করছিল, নোংরামি করতে চাইছিল। আমাদের বিষয়টা বাবাকে জানানো দরকার, যেহেতু ওরা আমাদের আত্মীয়। আত্মীয়? কিসের আত্মীয়? ওরা আমাদের কত ক্ষতি করেছে ভাবতেও পারবে না। ওদের জন্যই আব্বু কিছু বছর আগে আব্বুর 1 কোটি টাকার জমিটা শেষ হয়ে গেছে। আব্বুকে জানানোর প্রয়োজন নেই, যা করার আমাদেরই করতে হবে। মাহমুদ আর কিছু বলল না। খাবারটা দিয়ে বেরিয়ে এলো। নিচে এসে গাড়িতে উঠবে এমন সময় ক্লারা এসে পথ আটকালো। মাহমুদকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি সাজিদকে অনেক ভালোবাসি, যে কোনো মূল্যে আমি ওকে চাই। আপনারা আমাকে যত খারাপ ভাবেন আমার কিচ্ছু আসে যায় না। মাহমুদ কিছু বলতে যাবে এমন সময় পিছ থেকে সাজিদ বলে উঠল, লজ্জা নারীর ভূষণ, কিন্তু তোমার মধ্যে তা নেই। এতটা নির্লজ্জ কিভাবে তুমি? মানুষের বিন্দু পরিমাণ লজ্জা থাকে, তোমার তো ওইটুকুও নেই। ছি, তুমি আমাকে যাই বলো, আমার কিচ্ছু আসে যায় না। আমার তোমাকে চাই, যেভাবে হোক তোমাকে চাই। কথা শেষ হতে ক্লারা চলে গেল। মাহমুদ এতক্ষণ নিচে তাকিয়েছিল। মাথা তুলে সাজিদের কাঁধে হাত দিয়ে বলল, ওর থেকে সাবধানে থেকো, আর আজকে একটু তাড়াতাড়ি বাসায় এসো। মাহমুদ গাড়িতে উঠে চলে গেল। সাজিদ একধারে তাকিয়ে রইল গাড়ির দিকে। মাহমুদ গাড়িটা একটা মার্কেটের সামনে রেখে হুরের জন্য একটা মোবাইল কিনে নিল। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিল। বিকেলে মাহমুদ আনসারি সাহেবকে ফোন দিলেন। তার এতদিন যত্নে রাখা মেয়েটাকে কি সে একটু বাইরে নিতে পারবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য। আনসারি সাহেব অনেকক্ষণ ভেবে উত্তর দিল, সম্পূর্ণ আড়াল করে তার স্ত্রী সে যেখানে ইচ্ছা নিতে পারে। মাহমুদ মুচকি হেসে সালাম দিয়ে ফোনটা কেটে দিল। হুর খুব অবাক হলো। কখনো তার বাবা তাকে বাইরে যাওয়ার অনুমতি দেয়নি, এই প্রথম দিল।
তাও অবশ্য সবটা ঘুরে দেখতে ইচ্ছা করত, কিন্তু কখনো বাবার জন্য পারেনি। সৈয়দ বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা, পুরোটাই বাগান করা, পুরো বাড়ির আশেপাশে প্রাচীর করা, এবং 2 বাড়ি পরে সৈয়দ সোয়েব সাহেবের চাচাতো ভাই রফিক সাহেবের পরিত্যক্ত বাড়ি পড়ে আছে। আজ থেকে 6 বছর আগে তাদের সাথে খুব তুমুলভাবে ঝগড়া হয় সোয়েব সাহেবের। এরপরে তারা এখান থেকে চলে যায়। বিকেলে জেবা এবং সাইফা ছাদে বসে আছে। হঠাৎ জেবা খেয়াল করল রফিক সাহেব তার বাড়ির তালা খুলছে। জেবা উকি মেরে ভালোভাবে দেখল তার সাথে তার স্ত্রীও আছে এবং তারা একটা গাড়ি করে অনেকগুলো মালামাল এনেছে। মনে হচ্ছে এখন থেকে এখানেই থাকবে। জেবা সাইফা গিয়ে নিচে সোয়েব সাহেবকে সবটা জানায়। সোয়েব সাহেব বাইরে যাবে এমন সময় রফিক সাহেব ভিতরে ঢুকল। সোয়েব সাহেবকে সালাম জানিয়ে সোফায় বসতে যাবে, তখনই মাহমুদের দাদা সৈয়দ মোহাম্মদ নিচে নামল। রফিক সাহেব সৈয়দ মোহাম্মদকে দেখে কিছুটা ঘাবড়ে গেল, কোনো মতে তাকে সালাম দিল। 3 জনেই বসে আছে। রফিক সাহেব সোয়েব সাহেবকে উদ্দেশ্য করে বলল, ভাই ভাই তো ঝগড়া হয়, এটা তেমন আর কি ব্যাপার? তাছাড়া আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই। যাক বাবা, ভুল বুঝতে পেরেছ এটাই অনেক, কোনো সমস্যা নেই। তুমি কি আবার এখানে থাকবে? হ্যাঁ চাচা। তাদের কথোপকথনের মধ্যে সাজিদ বাড়ি ফিরল। রফিক সাহেবকে দেখে রেগে কিছু বলতে যাবে, কিন্তু সিঁড়ি থেকে মাহমুদ তাকে থামিয়ে দিল। সাজিদ চুপ করে দাঁড়িয়ে সব কথা শুনল। রফিক সাহেবের এমন ভালো মানুষই মুখোশ দেখে খুব রাগ হচ্ছে তার। সে জানে ওই মুখোশের আড়ালে আসল শয়তানি। হুর আজ বাবার বাড়ি যাবে, সাথে মাহমুদ, জেবা, সাইফা যাবে। এই 2 দিনে ওরা 3 জন এতই আপন হয়ে গেছে যে হুর ওদের ছাড়া যেতে চাইছে না, আর ওরাও হুরকে ছাড়তে চাইছে না। তাই বাধ্য হয়ে সোয়েব সাহেব ওদেরকে যাওয়ার অনুমতি দিলেন। হুর কখনো বাবা মাকে ছাড়া দূরে থাকেনি, এই প্রথম এত দূরে থাকলো। খুব আনন্দ লাগছে এখন তার। আনসারী সাহেবও আজ খুব খুশি। 2 দিন মেয়েকে দেখেনি, মনে হচ্ছে 2টা বছর পার হয়ে গেছে। হুর বাড়িতে আসতেই বাবা মেয়ের শুরু হলো কান্না। রাবেয়া বেগম থামাতে পারছে না। শেষমেশ জেবা হুরকে নিয়ে ভেতরে চলে গেল। বিকেলে মাহমুদ হুরের ঘরে বসে বসে বই পড়ছে। হুর গোসল করে চুল শুকাচ্ছে। মাহমুদ হঠাৎ হুরের চুলের দিকে লক্ষ্য করল। হুরের চুল এত সুন্দর, সে সেটা খেয়াল করেনি। ওই বাড়িতে থাকাকালীন সবসময় হুর মাথায় কাপড় দিয়েছিল। মাহমুদ হুরকে কাছে ডাকল। হুর মাহমুদের খুব কাছে গিয়ে সোফায় বসল। মাহমুদ হুরের হাতটা ধরে বলল, তোমার চুলগুলো খুব সুন্দর। হুর কিছুটা রেগে গিয়ে বলল, এইটুকু বলার জন্য ডেকেছেন? আমি ভেবেছি হয়তো কোনো খাবার দিবেন। হ্যাঁ, একটা খাবার আছে। মাহমুদ পকেট থেকে একটা খেজুর বের করে হুরের হাতে দিল। হুর খেতে খেতে বলল, কোথায় পেলেন একটা খেজুর? মসজিদে কারো বিয়ে ছিল, সেখানে দিয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি। হুর একটা খেজুরের বাকি অংশটুকু মাহমুদকে খাইয়ে দিল। মাহমুদ না করল না। 11:20 জরুরি অপারেশন শেষে সাজিদ খুশি মনে বের হলো মেডিকেল থেকে। আজ খুব ভালো লাগছে তার। একটা রোগী যখন মৃত্যু মুখে ঝুলে থাকে এবং আস্তে আস্তে তাকে আবার নতুন জীবন দেওয়া যায়, তখন একটা ডাক্তারের মনে যে কি আনন্দ হয় তা মুখে প্রকাশ করার মতো না। আজকে অপারেশনটা শেষে সাজিদ সবাইকে ট্রিট দিয়েছে, কিন্তু বাইরে এসে সে পড়ল বিপদে। গাড়ি হঠাৎ চলছে না। এদিকে আশপাশে সব শান্ত, কাউকে এখন আর বিরক্ত করার ইচ্ছা নেই তার। তাই অল্প পথটুকু হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু পথ বেশি না, তাই হেঁটে গেলে কোনো সমস্যা হবে না। সবকিছু বিবেচনা করে পকেটে থাকা বাদামগুলো খেতে খেতে হাঁটা শুরু করল সাজিদ। সৌজতা পার্ক আজ বন্ধ, তাই এদিকটা অনেকটা নির্জন আজকে। পার্কটা পেছনে ফেলে যেতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো পার্কের মধ্য থেকে। সাজিদ দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণের জন্য কথাটা থেমে গেল। আবার সে সামনে এগোতে যাবে, ঠিক তখনই সাজিদ সে মেয়েলি কণ্ঠ শুনতে পেল। সাজিদ আরো কাছে গেল। পার্কের মধ্য থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। মেয়েটা বলছে, কেন এমন করছো? ছেড়ে দাও না আমাকে। আমি তো কখনো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমাদের কোনো কাজের কথা কাউকে বলিনি। তারপরও কেন আমার পিছনে পড়ে আছো? আমি তো বলেছি কখনো কাউকে কিচ্ছু বলবো না। ছেড়ে দাও না, আমি আমার বাবাকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই। সাজিদ কথাগুলো শুনে বুঝতে পারল মেয়েটা কোনো বড় বিপদে পড়েছে। পার্কটার কিছু অংশ সোয়েব সাহেবের হওয়ায় একটা চাবি সৈয়দ বাড়িতেও আছে, কিন্তু এখন বাড়ি গিয়ে চাবি খুঁজে আনতে আনতে এখানে বড় কোনো বিপদ হতে পারে, তাই কিছুতেই এখান থেকে যাওয়া যাবে না। সাজিদ পার্কের দারোয়ানকে একটা কল করে পার্কের চারপাশে ঘোরাঘুরি করতে লাগলো। ঘুরতে ঘুরতে সাজিদের চোখ পড়ল 2 নম্বর দরজায়। ওই মেয়েটা হয়তো ওখান দিয়ে ঢুকছে, কারণ দরজাটা খোলা। সাজিদ ভেতরে ঢুকে চারপাশে খুঁজতে লাগলো। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে প্রথম গেটের কাছে যেতেই দেখল 5 জন রাস্তার ছেলে একটা মেয়ের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে। সাজিদকে একজন দেখতেই ধমক দিয়ে বলল, এই এই, তোর এখানে কি মরতে এসেছিস? এখানে এত রাতে একটা মেয়েকে আটকে রেখেছিস কেন? ঘরে মা বোন নেই? সাজিদ বলল, আছে, কিন্তু তোর মা বোনকে দরজা দিবি? না দিলে এখান থেকে যা। কথাগুলো শুনতেই সাজিদের মাথায় প্রচন্ড রাগ চেপে বসল। ছেলেটার কলার ধরে 4-5টা ঘুষি দিল। একজনকে এভাবে মারতে দেখে আরো একজন ছুটে এলো, কিন্তু কোনো কাজ হলো না।
দুইজনের নাক থেকে সমানে রক্ত দেখে বাকি 3 জন পালিয়েছে। শেষমেশ বাকি 2 জন দৌড় দিল। মেয়েটার 18 অথবা 19 বছর বয়স হবে, বোরকা পরা, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাজিদ মেয়েটার কাছে গিয়ে দাঁড়ালো। সাজিদ মনে মনে বলল, তার কান্না শেষ হওয়া পর্যন্ত না হয় একটু অপেক্ষা করা যাক। দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। কিছুক্ষণ পর মেয়েটা সাজিদকে খেয়াল করলো, চোখ মুছতে মুছতে বলল, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য, ভালো থাকবেন। দাঁড়ান। হ্যাঁ বলুন। সাজিদ কাচুমুচু করে বলল, যদি কিছু মনে না করেন আমি আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, আমার সাথেও গাড়ি নেই, পরে যদি আবার কোনো ক্ষতি করে ওরা। তাই মেয়েটা বলল, পরে হয়তো না মেরে ছাড়বে না, মেরে ফেলুক, কতদিন আর এভাবে চলবে। সাজিদ আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, মানে ওদের সাথে আপনার সম্পর্ক কি? ওরা আপনাকে মারবে কেন? সে অনেক কথা যা আপনাকে আমি বলতে পারবো না। ঠিক আছে, কিন্তু আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, তাই না? মেয়েটা নিচের দিকে তাকিয়ে বলল, যার বাড়িঘর নেই তাকে কোথায় পৌঁছে দিবেন? বাড়িঘর নেই মানে? আমার গ্রামের বাড়ি বরিশালের পিরোজপুরে। ওখানে খুব ভালোই দিন কাটছিল, তবে আর্থিক সমস্যায় খুব ভুগতে হতো আমাদের। আমার বাবা একজন কৃষক আর আমি তার একমাত্র মেয়ে। মা ক্যান্সারের রোগী ছিল, 5 মাস হয়েছে মারা গেছে। মা মারা যাওয়ার কিছুদিন পরে বাবা স্ট্রোক করে। আমার দাদি আছে। একটু আগে যে লোকগুলো দেখলেন এরা আমাদের গ্রামের বিভিন্ন ড্রাগ ব্যবসায়ী এবং নারী ও শিশু পাচারকারীদের সাথে যুক্ত। একদিন ভার্সিটি থেকে বাড়ি ফেরার সময় এক বান্ধবীর বাসায় যাচ্ছিলাম। আমার বান্ধবীরা তেমন সচ্ছল ছিল না, ওদের নিজেদের বাড়ি ছিল না, ভাড়া থাকতো। ওই বাড়ির বাড়িওয়ালা ছেলেও ছিল এই কুকর্মে যুক্ত। ওদের বাড়ির নিচে একটা আন্ডারওয়ার্ল্ড আছে। আমার বান্ধবী আমাকে ঘরে রেখে দোকানে যায়। আমি বের হতেই ছাদের সিঁড়িতে চোখ পড়ে, কৌতূহলী ছাদে উঠি। ঠিক তখনই ছাদ থেকে বাড়ির একদম নিচে বাড়ির পেছনে চোখ পড়ে আমার। কিছু মেয়েকে সেখান থেকে মুখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। একটা মেয়ের শরীরে কোনো কাপড় ছিল না। মেয়েটার সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে ওঠে। একতলা বাড়ি হওয়ায় ওরা সবাই আমার চিৎকার শুনে ফেলে। কয়েকজন আমাকে দৌড়ে ধরতে আসে। ততক্ষণে আমি আমার বান্ধবী তিশার ঘরে ওর পিছে গিয়ে লুকাই। তিশা সামনে এসে দাঁড়াতেই বাড়িওয়ালা ছেলে এসে তিশার খুব কাছে দাঁড়িয়ে বলল, ও আমার আদরিনী, এটা তোমার বান্ধবী নাকি? ওকে বলে দাও যা দেখেছে তা যেন ভুলে যায়, না হলে তোমার যেই অবস্থা করেছি ও ঠিক সেই অবস্থায় করব। তিশা দাঁতে দাঁত চেপে বলল, ও কিচ্ছু বলবে না, ও কিচ্ছু দেখেনি, তুমি এখান থেকে যাও। ছেলেটা রাগে গজগজ করতে করতে চলে গেল। আমি এখনো হাঁপাচ্ছি। তিশা এক গ্লাস পানি এনে আমাকে দিয়ে বলল, যা দেখেছিস তা কাউকে কিচ্ছু বলতে যাস না, খুব বড় বিপদ হবে। আমি চাই না আমার মতো কারো কোনো ক্ষতি হোক। আমি উত্তেজিত হয়ে বললাম, কেন? ওরা তোর কি ক্ষতি করেছে? আর তুই এইসব দেখে চুপ করে আছিস কেন? পুলিশকে জানাসনি কেন? তিশা আমার কাঁধে হাত রেখে বলল, শোন তাহলে, এই বাড়িতে প্রথম আসার কিছুদিন পরেই আমি এদের এইসব কুকর্ম দেখতে পাই। আমি পুলিশের হুমকি দিই, কিন্তু ওরা ভেবেছিল আমি কিচ্ছু করব না। যখন আমি সত্যি সত্যি পুলিশকে জানাই তখন পুলিশ বাড়িতে আসে, কিন্তু সেই পুলিশকে আর খুঁজে পাওয়া যায় না। আমার ধারণা হয় ওরাই পুলিশের কোনো ক্ষতি করেছে, আর আমার ধারণাটাই ঠিক হয়। কিছুদিন আগে সেই পুলিশের লাশ পাওয়া যায়। ওহ, ওই যে কয়েকদিন আগে যে একটা পুলিশের লাশ পাওয়া যায় সে? হ্যাঁ, ওরা ঘাটতে ঘাটতে জেনে যায় আমি পুলিশকে জানিয়েছি। আর এই জন্য থেমে গেলে কেন? বলো না কি হয়েছিল। একদিন বাবা বাড়ি ছিল না, আর এই সুযোগেই ওরা অনেকজন আমার রুমে এসে। তিশা আর কিচ্ছু বলতে পারল না, হাউমাউ করে কেঁদে ফেলল। আমারও বুঝতে বাকি রইল না তিশার সাথে কি হয়েছিল। তিশা কান্না থামিয়ে আবার বলতে লাগলো, ওরা সবটা ভিডিও করে রেখেছিল এবং আমাকে হুমকি দেয়, আমি যদি কাউকে কিচ্ছু বলি তাহলে এই ভিডিও সবাইকে দেখাবে। এরপর থেকে আমি আর কিচ্ছু কাউকে জানাইনি, কারণ এই ভিডিও যদি একবার বাবা দেখত তাহলে আমি আর কখনো বাবার সামনে দাঁড়াতে পারতাম না। তাই তোকে বললাম কখনো এদের বিরুদ্ধে কিচ্ছু করিস না, যা দেখেছিস সব ভুলে যা। ওই দিন তিশার কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। কিছুদিন সবটা ঠিক থাকলেও ঝামেলা হয় 1 সপ্তাহ পর। ওদেরকে আবার পুলিশ ধরে, আর এবার বের হওয়ার সাথে সাথে ওরা আমাকে সন্দেহ করে। বাড়িতে অনেকবার যাই, আমি বুঝিয়ে বলেছি কাউকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু কাজ হলো না। শেষমেশ পালিয়ে দাদা আর বাবাকে নিয়ে ঢাকায় আসি। ঢাকায় এসে একটা রুম ভাড়া নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করি, আর আমি একটা ছোটখাটো চাকরি পাই এই কয়েকদিন হলো। এতদিন সব ঠিক ছিল। চাকরিটা পাওয়ার পর বাইরে আসতে হয়, আর সেখান থেকে ওরা আবার আমার পিছু করে। আমি যে বাড়িতে ঘর ভাড়া নিয়েছিলাম সেখানে বারবার যাওয়ায় বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা আর দাদুকে আমার অফিসের একটা আপুর বাসায় রেখে এসেছি। সাজিদ হা করে এতক্ষণ সব কথা শুনছিল। একটা মেয়ে কিভাবে এতদিন জীবনযাত্রায় টিকে আছে ভাবতে অবাক লাগে। নিজের জীবনটা হাতে নিয়ে ঘুরছে, হঠাৎ হয়তো চলে যাবে এই অবস্থায় মেয়েটার জীবন। দুজনে চুপ হয়ে আছে। মেয়েটার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীরবতা ভেঙে সাজিদ বলল, আপনার নাম কি? ভাঙা কণ্ঠে উত্তর এলো, সাফা। সাফা ইসলাম। সাজিদ হুট করে দাঁড়িয়ে বলল, চলুন। সাফা মাথা উঁচু করে বলল, কোথায়? আপনার অফিসার আপুর বাসায় আগে যাব, তারপর আমার বাড়িতে।
আমাকে পৌঁছে দিতে যাবেন? তার কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। আপনাকে পৌঁছে দিতে যাব না, আপনার বাবা আর দাদুকে আমার বাড়ি নিয়ে যাব। কেন? কোনো দরকার নেই। আমাকে একটু আগে থেকে চেনেন, এখনো 1 ঘন্টা হয়নি। কিভাবে বিশ্বাস করবেন আমি আপনার কোনো ক্ষতি করব কিনা? হতেও তো পারে আমি ওই দলেরই লোক। কাউকে এত বিশ্বাস করার কিন্তু ঠিক না। আর তাছাড়া আমি এতটাও লোভী না যে কারোর সাথে একটু আগে পরিচয় হয়েছে আর তার সাথে বাড়িতে গিয়ে থাকবো। সাজিদ বিরক্ত হয়ে বলল, থামবেন একটু? আপনারা মেয়ে মানুষ অনেক বেশি বুঝেন আর কথাও বেশি বলেন। আমার পরিবারে আমার বাবা, মা, দাদা, ছোট 2 বোন আর ভাই ভাবি আছে। ভাইয়ার 3 দিন আগে বিয়ে হয়েছে। আমার পরিবারের মানুষেরা খুব ভালো। আর আমি যদি এখন বাসায় গিয়ে আপনার কথা বলি তাহলে আপনাকে নিয়ে যায়নি কেন সেজন্য ইচ্ছামতো বকুনি খাবো। এইসব বকা খেতে আমি চাই না, তাই তাড়াতাড়ি চলুন। সাফার মন বলছে লোকটা খারাপ হবে না। সাফা পায়চারি করতে করতে ভাবতে লাগলো যাবে কি যাবে না। মনে মনে বলল, যেহেতু মন সায় দিচ্ছে তাহলে যাই, এমনিতেও এখন অনেক বিপদে আছি। সাফা লক্ষ্মী মেয়ের মতো হাঁটা শুরু করলো। সাজিদ পিছে পিছে হাঁটছে। দেখতে দেখতে তারা সাফা আপুর বাড়ি চলে এসেছে। সাফার বাবা দাদু অনেক চিন্তা করছিল, সাফাকে দেখে খুব কান্না করছে। সাফার ওই আপু সাজিদকে ভেতরে আসতে বলল। সাজিদ কিছুক্ষণ বসে রইল। সাফার আপু সাফাকে ডেকে জিজ্ঞাসা করল সাজিদের কথা। সাফা এই আপুকে খুব বিশ্বাস করে, তাই সব সত্যি কথা বলল। সাজিদ পাঞ্জাবি টুপি পরা। সাফার আপু এক নজরে দেখে বলল, তার লোকটাকে খারাপ মনে হচ্ছে না। সাফা এবং তার আপু পরীক্ষা করার জন্য সাজিদকে তার বাসায় ফোন করতে বলল। সাজিদ খুব চালাক ছেলে, তাই বুঝতে বাকি রইল না কেন তারা ফোন করতে বলেছে। সাজিদ সোয়েব সাহেবকে ফোন করল। কিছুক্ষণ রিং হওয়ার পরেই সোয়েব সাহেব ঘুম ঘুম কণ্ঠে উত্তর দিল, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। সাজিদ, তুমি এখনো বাড়ি ফেরোনি? তোমার মা অনেকক্ষণ বসেছিল, এখন ঘুমিয়েছে। তোমাকে ফোন করেছিলাম, ফোন ধরনি। আসলে আব্বু আজকে অনেক রোগী ছিল তো, তাই দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে বাসায় আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। সাজিদ ফোন রাখতেই সাফা এবং তার আপু বুঝতে পারল সত্যি সাজিদের পরিবার আছে। আর তার বাবার কথা শুনে মনে হলো তারা ভালো লোক। সাফার এই আপুর বাসা খুব ছোট, তাই তারা সিদ্ধান্ত নিল সাজিদের সাথে যাবে। তারা তৈরি হয়ে নিল। সাফা তার আপুকে বিদায় জানিয়ে রওনা দিল। সাফা তার দাদুকে ধরে নিয়ে যাচ্ছে আর সাজিদ সাফার বাবাকে। সাফার বাবা সাজিদকে অনেক দোয়া করছে, মাথায় হাত দিয়ে দোয়া করছে। তার দাদিও খুব কান্না করেছে সাজিদের মাথায় হাত দিয়ে। বাসায় কলিং বেল বাজতেই দরজা খুলে দিল সাইফা। সাজিদ সাইফার কাছে সাহায্য চাইতেই সাইফা সাফার দাদুকে ধরে ধরে নিয়ে গেল। সবাইকে বসতে দিয়ে সাজিদ সাইফাকে বলল, আব্বু আম্মুকে একটু ডেকে দিবে বোন? আচ্ছা ভাইয়া, তুমি বসো। সাফা এত বড় বাড়ি দেখে খুব অবাক হলো। বাড়িটা খুব সুন্দর। সাফা সাইফাকে দেখে মনে মনে বলল, মনে হচ্ছে এই পরিবারের সবাই খুব ধার্মিক, কারণ সাইফা এত রাতেও বোরকা পরে দরজা খুলেছে। সুরাইয়া বেগম এবং সোয়েব সাহেব নিচে আসতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছালো। হা করে তাকিয়ে আছে সাফার বাবার দিকে। সোয়েব সাহেব দৌড়ে এসে সাফার বাবা ইউসুফকে জড়িয়ে ধরল। ইউসুফ অবাক হয়ে তাকিয়ে আছে। সোয়েব সাহেবের এমন আচরণে সাজিদে খুব অবাক হলো। সাজিদ সোয়েব সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা আপনি কি ওনাকে চেনেন? সোয়েব সাহেব ইউসুফকে ছেড়ে বলল, হ্যাঁ, ও আমার যমজ ভাই। দুজনের জন্ম একসাথে, তবে ওর আর আমার চেহারা ভিন্ন। বাবার কথা শুনে সাজিদ হা করে তাকিয়ে আছে। সে প্রথম জানল তার বাবার যমজ ভাই ছিল। সে যদি আপনার যমজ ভাই হয় তাহলে তার এই অবস্থা কেন? আর সে এতদিন দূরেই বা ছিল কেন? তাছাড়া সে আপনার সাথে কথা বলছে না কেন? যেহেতু এতদিন পর ভাইকে কাছে পেয়েছে, তার তো আপনাকে জড়িয়ে ধরার কথা। সাজিদের এত এত প্রশ্ন শুনে সুরাইয়া বেগম বলল, সে তোমার বাবাকে চিনতে পারছে না। তোমার দাদা এবং দাদির সমস্যা ছিল, তাই তোমার আব্বুর সমস্যা না হলেও তোমার কাকার জন্ম থেকে মানসিক সমস্যা। ও যদি অনেকদিন এক জায়গায় না থাকে, সেই জায়গায় সম্পূর্ণ ভুলে যাবে, নতুন করে জীবন শুরু করবে। যদি আবার সেই জায়গায় অনেকদিন থাকে তাহলে আস্তে আস্তে কিছু কিছু মনে পড়বে, তবে সবটা না। বাবার অতীত জেনে সাফা তার দাদুর দিকে হা করে তাকিয়ে আছে। বুড়ো লোকটা মাথা নিচু করে বসে আছে। সাফা তার দাদুর কাছে গিয়ে বলল, দাদু, এরা এসব কি বলছে? এসব কি সত্যি? সাফার দাদির বয়স অনেক হওয়ায় ঠিকমতো কথা বলতে পারে না। সে কম্পিত গলায় উত্তর দিল, তোর বাহে যখন আমার কাছে যায় তখন শেয়ানা বেটা হইয়াও নিজের বাপ মার নাম কইতে পারে না। ছোট পোলাহাইনের মতো করে তখন থেকে ও আমার কাছে থাকে। তারপর তোর মায়ের দেখে শুন না তোর বাহের লগে বিয়া দি। ওর বাহের আগের কথা কিছুই জানতাম না আমি। সাফা হা হয়ে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না কিছু। সুরাইয়া বেগম সাফার কাছে গিয়ে বলল, তুমি ইউসুফের মেয়ে? সাফা কাচুমাচু করতে লাগলো, কারণ সে জানে তার বাবার নাম আলী। সোয়েব সাহেব সাফার ব্যাপারটা বুঝে বলল, তোমার বাবার নাম ইউসুফ। হঠাৎ সাইফা বলে উঠল, হায় হায়, দাদুর আরেকটা ছেলে চলে এসেছে আর দাদুকে ডাকা হলো না। কথা শেষ করতেই মেয়েটা দৌড় দিল উপরে। দাদার ঘুম ঘুম চোখ কচলাতে কচলাতে নিচে নামল। বাড়ি ভর্তি এত মানুষ দেখে দাদা জোরে চেঁচিয়ে উঠল, বাড়িতে চোর এসেছে নাকি? তোমরা এভাবে উঠে বসে আছো কেন? মাহমুদের বউকে চোরে নেয়নি তো? সাজিদ দাদার হাত ধরে বলল, কোনো চোর আসেনি, কিন্তু তোমার খুব কাছের একজন এসেছে।
সাদা সাদা ভ্রুগুলো কুচকে বলল, আমার কাছের লোক? কোথায়, কে এসেছে? সাজিদ সোফার দিকে ইশারা করল। দাদা সোফায় তাকাতেই দেখল একটা লোক বসে আছে পাশে, একজন বৃদ্ধ মহিলা, আর তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাজিদের কানের কাছে গিয়ে দাদা বলল, এরা কারা রে? সোয়েব সাহেব বাবার কাছে এসে বলল, বাবা, ওই যে বসে আছে সে আমাদের ইউসুফ। সোয়েব সাহেবের কথা শুনতেই দাদা অবুঝের মতো তাকিয়ে রইল। এতদিন পর ছেলেকে দেখবে, কখনো সে কল্পনা করতে পারেনি। সে প্রথম নিচে এসেও ইউসুফকে চিনতে পারেনি। দাদা ইউসুফের খুব কাছে গিয়ে ভালো করে দেখে অবাক হয়ে গেল। সোয়েব সাহেবের দিকে তাকিয়ে বলল, এটা তো সত্যি ইউসুফ, আমি ভুল দেখছি না? হ্যাঁ বাবা, কিন্তু ওর কিচ্ছু মনে নেই। সেটা আমি আগে থেকে জানি, কারণ এতদিন দূরে ছিল, ওর কিচ্ছু মনে থাকবেও না। সোয়েব সাহেব সাফাকে উদ্দেশ্য করে বলল, বাবা, ওই যে দেখছো ওটা ইউসুফের মেয়ে, দেখেছো ওর কত বড় একটা মেয়েও হয়ে গেছে? দাদা সাজিদের কাছে গিয়ে সাফার দিকে তাকিয়ে বলল, দেখেছো সাজিদ, তোমার দাদির মতো সুন্দর ও। দাদার কথা শুনে অমনি সাজিদের কাশি শুরু হলো। মনে মনে বলল, না, এই বুড়োটা বাবা মায়ের সামনে ইজ্জত মান কিচ্ছু রাখলো না। সুরাইয়া বেগম সবাইকে উদ্দেশ্য করে বলল, যা কথা আছে সব পরে হবে। সাইফা, তুমি সাফাকে তোমার আর জেবার সাথে নিয়ে ঘুমাও। জেবাটা তো কিচ্ছু জানলো না, সকালে ওকে বলে দেব। সুরাইয়া বেগম দাদাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আপনি ঘরে যান, সাজিদ তোমার দাদাকে নিয়ে যাও, আর সাফার দাদিকে আমি আমার পাশের রুমে দিয়ে দেব। আর ইউসুফ ভাইকে নিয়ে আপনার ছেলে ঘুমাবে, ওর শরীর হয়তো ভালো না, দেখতেই বোঝা যাচ্ছে। সবাই চলে গিয়েছে। সাজিদ উপরে উঠবে এমন সময় পেছন থেকে সোয়েব সাহেবের ডাক এলো। সাজিদ পেছনে ঘুরে বলল, কিছু বলবেন আব্বু? এত রাতে তুমি ওদের পেলে কোথায়? সাজিদ বাবাকে সবটা বলল, তবে নারী পাচারকারীদের কথা গোপন রাখল। সোয়েব সাহেব সব শুনে বলল, ইস, আল্লাহ রহমতে আমার কিচ্ছুর অভাব নেই, আর আমার ভাই ভাতিজার এত কষ্ট করতে হয়েছে, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। বাবা, এভাবে বলবেন না আব্বু, এখানে আপনার তো কোনো দোষ নেই। আর কাকা হারিয়ে গিয়েছিল কিভাবে? ছোট থেকেই তোমার কাকা খুব চুপচাপ ছিল, একা একা বসে থাকত। তোমার মা এবং আমার বিয়ে খুব অল্প বয়সী হয়। মাহমুদের জন্মের 3 দিন পর থেকে আর তোমার কাকাকে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা তাকে পাইনি। ও আচ্ছা আব্বু, এখন আপনি ঘুমাতে যান, অনেক রাত হয়ে গেছে। 1 ঘন্টা পর আবার আজান দিবে। আর সাইফা জেবা তো ভাবিদের বাড়ি গিয়েছিল, ওরা বাসায় কেন? ওরা ওখানে গিয়ে ড্রাইভারের সাথে চলে এসেছে। এখানে তোমার আম্মু একা, তাই। ও সকাল সকাল নামাজ পড়ে আসতে মাহমুদের মোবাইলে ফোন আসলো। হুর গোসল করে বাইরে আসতে দেখলো মাহমুদের ফোনটা বেজেই চলেছে। মাহমুদকে না দেখে সে গিয়ে ফোন ধরল, দেখলো সাজিদের নাম্বার। মোবাইলটা আবার রেখে দিল। মাহমুদ হুরের ভাইদের সাথে হাঁটতে বের হয়েছিল। বাড়ি আসতে হুর ফোনটা তার কাছে দিল। সাজিদকে কল ব্যাক করলো মাহমুদ। সাজিদ কালকের রাতের সব ঘটনা খুলে বলল মাহমুদকে, বাবা আগে তো কখনো কিছু বলেনি আমাদের, তুমি তো দূরে ছিলে, আমি কাছে ছিলাম, আমাকেও কিছু বলেনি। যাক, যা হয়েছে বাদ দাও। কাকা যেহেতু অসুস্থ, তার ঠিকমতো যত্ন নিও। আমরা কালকেই বাড়ি আসব। ঠিক আছে ভাইয়া, রাখি, আল্লাহ হাফেজ। সকালে জেবা উঠতেই সাইফা জেবাকে সব বলল। জেবা সাফার হাত ধরে বলল, ওমা, তাহলে তো তুমি আমার চাচাতো বোন। সাফা মুচকে হাসল। সুরাইয়া বেগম সবাইকে সকালের খাবারের জন্য ডাকল। সাজিদ কোনোরকম খেয়ে বেরিয়ে গেল। তার আজকে প্রচুর কাজ আছে। এক হাতে গাড়ি ড্রাইভ করছে আর বারবার তুতুলকে ফোনে ট্রাই করছে সাজিদ। 15 নম্বর কলটা ধরল তুতুল। ঘুম ঘুম চোখে বলল, কি ব্যাপার, এত সকালে তো মোরগেও ডাক দেয় না, তুই ফোন করেছিস কেন? মারবো একটা কানের নিচে, সকাল 9টা বাজে। তাড়াতাড়ি রেডি হ, আমি তোর বাসায় আসছি। ভেতরে যাব না, তুই রেডি হয়ে নিচে আয়। ঠিক আছে। তুতুল সাজিদের খুব কাছের বন্ধু, সবসময় ওর পাশে থাকে। তুতুল রেডি হয়ে নিচে দাঁড়াতে সাজিদ আসলো। তুতুলকে গাড়িতে উঠিয়ে আবার চালানো শুরু করলো। তুতুল বাদাম খেতে খেতে বলল, তোর জন্য বাদাম হাতে করেই চলে এসেছি। ঠিকমতো শরীর চর্চা করতে দিস না। সকাল বাজে 9টারও বেশি, এখন তুই বাদাম খাবি? বাহ, খুব ভালো শরীর চর্চা। এমন করলে 1 মাসে 100 কেজি হয়ে যাবে। তুতুল রেগে বলল, বাদ দে, তোর সাথে বাজে বকার মুড নেই। কোথায় যাবে এখন? সাজিদ শান্ত কণ্ঠে উত্তর দিল, চল ঘুরে আসি বরিশাল পিরোজপুর। সাজিদের গাড়ি চলছে পদ্মা সেতুর উপর দিয়ে। তুতুল তার প্রেমিকার সাথে কথা বলতে ব্যস্ত। কিছুদিন পরেই বিয়ে, তাই সারাদিনই কথা হয় তাদের। হুর এবং মাহমুদ আজকে বাড়ি ফিরবে। আনসারী সাহেবের মনটা ভালো নেই। মেয়েটাকে যেতে দিতে ইচ্ছা করছে না তার। বাড়ির ঝামেলা শুনে মাহমুদের ভালো লাগছে না। হুর সেটা বুঝতে পেরে বাড়ি ফিরে যাচ্ছে। হুর এবং মাহমুদ ধনী বাড়ির বিদায় জানিয়ে ঢাকার দিকে রওনা দিল। রফিকের ক্যান্সারের কথা শুনে খুব ভেঙে পড়ল সোয়েব সাহেব। বাড়িতে একজন ডক্টরের ব্যবস্থা করল। সাফাকে নিয়ে জেবা এবং সাইফা শপিংয়ে গেছে। ওর একটাও ভালো জামা নেই। ও যেতে চাইছিল না, সুরাইয়া বেগম জোর করে পাঠিয়েছে। বারবার না করেছিল। তখন সুরাইয়া বেগম ধমক দিয়ে বলল, সৈয়দ বাড়ির মেয়ে হয়ে তুমি এভাবে থাকবে, এটা হবে না। তাড়াতাড়ি যাও,
আজ থেকে সম্পূর্ণ পর্দা করতে হবে। আগে নামাজ না পড়লেও এখন পড়তে হবে। মাহমুদ এবং হুরের বাড়ি ফিরতে দুপুর 2টা বেজে গেল। এদিকে প্রচণ্ড জ্যামের কারণে এখনও নিজেদের উদ্দেশ্যের জায়গায় পৌঁছাতে পারেনি সাজিদ এবং তুতুল। হুর বাড়িতে এসে প্রথমে সাফার কথা জিজ্ঞেস করেছে। ওরা শপিংয়ে গেছে শুনেই তার মনটা খারাপ হয়ে গেল। একা থাকতে তার ভালো লাগে না, তারপর আবার বাপের বাড়ি থেকে এসেছে, মনটা পুরোটাই খারাপ। জেবা এবং সাইফার পছন্দ মতো অনেকগুলো ড্রেস নিতে হলো সাফার। শপিং শেষ করে কিছু খাবার নিয়ে বাড়ি ফিরল তারা। হুর এসেছে শুনে সাইফা এবং জেবা খুব খুশি হলো। দুজনে এক দৌড়ে হুরের কাছে চলে গেল। সাফা তখনও ভেবাচাকা হয়ে দাঁড়িয়ে আছে। সাফার ব্যাপারটা সুরায়া বেগম বুঝতে পেরে সে নিজে গেল হুরের সাথে সাফাকে পরিচয় করিয়ে দিতে। হুর ব্যাগ থেকে জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রাখছিল, আর সাইফা জেবা রাবেয়া বেগমের পাঠানো আচার খাচ্ছিল। হুর আচার খুব পছন্দ করে, তাই খুব যত্ন করে মেয়ের জন্য আচার বানায় রাবেয়া বেগম। সুরায়া বেগম ঘরে এসে ওদের দুইজনকে এভাবে মারামারি করে আচার খেতে দেখে ধমক দেয়। মেয়েটা মায়ের খুব আদরের মেয়ে, বেচারি তার মেয়ের জন্য একটু আচার দিয়েছে, সেটা এভাবে খাচ্ছ কেন তোমরা? মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি খেতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। সুরায়া বেগমের কথা শুনে দুজনেই খাওয়া থামিয়ে দিল। হুর কাপড় রেখে বলল, না আম্মু, সমস্যা নেই, মা ওদের জন্য পাঠিয়েছে, এটা আমাকে আলাদা দিয়েছে। ওদের জন্য 2টা আর আমার জন্য 1টা। না, ওদের তুমি চেনো না, ওদেরটা খাওয়া হলে তোমারটা ধরবে, বিশেষ করে জেবা, ও তো একটু পেটুক। সুরায়া বেগমের কথা শুনে সাইফা হেসে দিল। জেবা কিছু বলতে যাবে তার আগেই সুরায়া বেগম বলল, যাক বাদ দাও, হুর তোমার সাথে নতুন একজনকে পরিচয় করাতে এনেছে। হ্যাঁ মা, আমিও তাকে খুঁজছিলাম, কই সে? সুরায়া বেগমের পেছন থেকে সাফা বেরিয়ে এলো। হুর সালাম দিল সাফাকে। সাফা এক দৃষ্টিতে তাকিয়ে আছে হুরের দিকে। সাফার এভাবে তাকিয়ে থাকা দেখে জেবা আচারের বয়ামে চামচ দিয়ে হালকা টোকা দিতে দিতে বলল, এভাবে তাকিয়ে থেকো না, প্রথমে আমরাও এভাবে তাকিয়েছিলাম, এটা হুর। সুরায়া বেগম চোখ রাঙিয়ে জেবার দিকে তাকালো। সরি ভাবি, আমি আসলে জান্নাতের হুর বলেছি, নামটাও তো হুর, তাই তুলনা করতে গেলেও চোখ রাঙানি খেতে হয়। উফ জেবা, তুমি থামো, দেখছো ও কথা বলছে না? সাফা ও হুর তোমাদের মাহমুদ ভাইয়ার বউ। আসসালামু আলাইকুম ভাবি, আমি কিন্তু অনেক আগেই সালাম দিয়েছি। ওহ ওয়ালাইকুম আসসালাম। এখন থেকে আমার 4টা মেয়ে, আমার বাড়িটা আলো করে রাখবে। আগে জেবা আর সাজিদ ছিল, সারা জীবন মারামারি আর ওর দাদুর সাথে ঝগড়া, ভালো লাগতো না, এখন সুন্দর লাগবে। দাদু সবসময় ছোট ভাইয়ের বউর দিকে নজর দেয়, তাই তো ঝগড়া হয়। তো তোমার ভাইয়ার বউটা কই শুনি, দেখাও তো দেখি। জেবা মাথা চুলকাতে চুলকাতে বলল, এখন নেই, যখন বিয়ে করবে তখন তো বউ হবে, তাই না? বাড়িতে আসার পর থেকেই মাহমুদ সাজিদকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পর জানতে পারল সে তুতুলকে নিয়ে কোথাও বেরিয়েছে, তবে কোথায় গেছে তা বলে যায়নি। মাহমুদ দেশে আসার পর থেকে সাজিদকে লক্ষ্য করছে, সবসময় তার একটা কথাই মনে হয়, সে কিছু লুকাচ্ছে তার থেকে। তুতুল সাজিদের ছোটবেলার বন্ধু। মাহমুদ একবার ভেবেছিল তুতুলের কাছে জিজ্ঞেস করবে, কিন্তু পরেই মনে হলো ছোট থেকে যাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি তারা তাদের মধ্যে কোনো গোপন কথা থাকলেও সেটা আরেকজনকে বলবে না। সব ভেবেচিন্তে আর তুতুলের কাছে কিছু জিজ্ঞেস করেনি মাহমুদ। অনেকক্ষণ কিছু ভেবে সাজিদকে কল করল মাহমুদ। সাজিদের গাড়ি পিরোজপুর জেলায় দাঁড়ানো। মাহমুদ ফোন দেখে তাড়াতাড়ি একটু ফাঁকা জায়গায় গিয়ে রিসিভ করল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো তুমি? এই তো একটু বাইরে আছি। হঠাৎ তুতুল বলল ওর নাকি একটু বরিশাল যেতে হবে, তাই ওর সাথে আছি। ওহ, আব্বুকে বলেছ? না, আব্বুকে ফোন করতে যাব এমন সময় তুমি ফোন করলে। তুমি একটু আব্বুকে বলে দিও। ঠিক আছে, কিন্তু ফিরবে কবে? কালকে সকালে, সাবধানে থেকো। উফ, কিরে, কে ফোন করেছিল? ভাইয়া। ও কি বলে? জিজ্ঞেস করলো কোথায় আছে। আচ্ছা, এখন কোথায় যাবি? দেখি, তার আগে চল, আগে খেয়ে নি, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা। অনেক খোঁজাখুঁজি ঘাটাঘাটি করার পর সাফার বান্ধবী তিশার বাড়ি খুঁজে পায় সাজিদ। তবে আজকে সে এখানে ঢুকলো না। আগে সাফাকে ওদের হাতকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে হবে। এর আগে যদি ওরা জানে যে ওদের কেউ ফলো করছে, তাহলে ওরা আমাকে কোনো না কোনোভাবে সাফাকে খুঁজবে। তুতুলকে দিয়ে দোতলা বাড়ির আশপাশের কয়েকটা ছবি তুলে নিল সাজিদ। সাজিদ বাড়িটা ভালোভাবে দেখছে। তুতুলের ছবি তোলা শেষ। ছবি তুলেছি, এবার কি করবি? চল ভেতরে যাই। না, আজকে না, 2-3 দিন পর আসবো। কেন? কারণ আছে, এখন চল। ঠিক আছে দোস্ত, ক্লারার ঝামেলাটা কি মিটেছে? এখন তোর আশেপাশে কম দেখি। 2 দিন আগে একটা কাহিনী হয়, তারপর থেকে আমি ওকে দেখিনি। কে জানে আবার কি ঝামেলা পাকানোর চিন্তা করছে। তবে ওরা এখন এখানে চলে এসেছে, ঝামেলা এখন বাড়বে আর কমবে না। মাহমুদের বিয়েতে ভালোভাবে আয়োজন করা হয়নি। সুরাইয়া বেগম চেয়েছিল বিয়ের কিছুদিন পর ভালোভাবে আয়োজন করবে, কিন্তু এত ঝামেলার কারণে তা নিয়ে আর আলোচনা করা হয়নি। তাই আজকে সুরাইয়া বেগম এবং সোয়েব সাহেব সিদ্ধান্ত নেয় আগামী শুক্রবার সবাইকে ইনভাইট করে বেশ বড় করে ছেলের বিয়ের আয়োজন করবে। সাজিদের বাড়ি ফিরতে রাত 3টা বেজেছে। সকালে সুরাইয়া বেগম জানতে পারে সে এসেছে। অনেক রাতে ঘুমানোর কারণে তাকে কেউ ডাকাডাকি করে বিরক্ত করেনি।
তবে এখন ডাকতে হবে। সাজিদ বরিশাল যাওয়ার আগে তার ডিপার্টমেন্টের নাম করা ডক্টর আয়াতকে বলে যায় তার বাড়ি আসতে, আর সেই এখন এসেছে। জেবা গিয়ে সাজিদকে ডেকে আনে। মূলত সাফার বাবা ইউসুফ সাহেবের জন্য আয়াতকে ডেকেছে সাজিদ। সাজিদ আয়াতের সাথে কথা বলে তাকে সাফার বাবার কাছে নিয়ে যায়। আয়াত এবং সাজিদ দুইজনে খুব ভালোভাবে দেখে ইউসুফ সাহেবকে। আয়াত ঘর থেকে বের হয়ে সাজিদকে বলল, যদি সে একটু কষ্ট করে তাহলেই নিজেকে রিকভার করতে পারবে। আমি আমার সবটা নিয়ে চেষ্টা করব, আল্লাহ বাকিটা দেখবে। তাছাড়া আপনার বাসায় রোগী, আপনি তো আছেন। তুমি যে কয়দিন বাংলাদেশে থাকবে আমাদের বাড়িতে থেকো, বাইরে থাকার দরকার নেই। তা কি করে হয়? আপনাদের বাড়ি মেয়েদের সমস্যা হবে। আমার মনে হলো তারা বেশ পর্দানশীল। আমি একজন বাইরের পুরুষ থাকলে সমস্যা হবে যে। আমার আব্বুর এত বড় বাড়িতে তোমার আর মেয়েদের দেখাই হবে না। সাজিদ কথাটা বলেই হেসে দিল। আয়াত আর কিছু বলল না। সাজিদকে থামিয়ে বলল, আর কোনো কথা শুনতে চাই না। ছোট থেকে যখন আমার কথা শুনেছ এখনো শুনবে। তাছাড়া আমি তোমার সিনিয়র। আয়াত মুচকি হেসে বলল, জি স্যার। আয়াত এতিম। সাজিদ যখন ক্লাস 10-এ পড়ে তখন আয়াত 9-এ পড়ে। দুইজনের গ্রামের বাড়ি মাদারীপুরে। একই স্কুলে পড়েছে দুইজন। আয়াত ক্লাস 8-এ ওঠার পরেই তার বাবা মারা যায়। পরিবারের দায়িত্ব এসে পড়ে তার উপর। কোন রকম চলছিল সংসার। আয়াত ছাত্র হিসেবে ভালো হওয়ায় স্যাররা সবাই বলেছিল সায়েন্স নিতে, কিন্তু খরচের ভয়ে সায়েন্সের কথা চিন্তাও করতে পারছিল না আয়াত। এদিকে আগের সময় থেকে সৈয়দ বাড়ি ছিল গ্রামের অন্যতম ধনী পরিবার, আর এই পরিবারের ছেলে সাজিদ। সাজিদের সাথে আয়াতের আগে থেকেই পরিচয় ছিল। মাঝে মধ্যে সাজিদের অনেক ছোট ছোট কাজ করে দিত আয়াত। আয়াত সাজিদকে সবটা বলার পর সাজিদ আয়াতের পড়ার খরচ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সোয়েব সাহেবের থেকে সাজিদ আয়াতের খরচের টাকাটা নিত না, তাকে সাহায্য করতেন সুরাইয়া বেগম। এভাবেই চলতে থাকে 8টা বছর। তবে সাজিদের মেডিকেলে আগে চান্স হয়, আর আয়াতের অনেক পরে। মাঝখানে কিছু বছর দেশের বাইরে ছিল আয়াত। আয়াত সাজিদকে খুব সম্মান করে, নিজের বড় ভাইয়ের মতো। যখন আয়াত ক্লাস 10-এ পড়ে তখন তার মা মারা যায়। দুনিয়ায় একা হয়ে গিয়েছিল সে। তখনও সাজিদ তার পাশে ছিল। দেখতে দেখতে কেটে গেল 1টা বছর। রফিক সাহেব এবং ক্লারা এসেছে আজ। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুব ভালো হয়ে গেছে। বোরকা পরা। সে কখনো ক্লারাকে বোরকা পরা দেখেনি। 1টা বছর সাজিদ একটাও কথা বলেনি ক্লারার সাথে। সে ওই মেডিকেল থেকে অন্যটায় চলে গিয়েছিল ক্লারার জন্য। হঠাৎ তাদের এত আয়োজন করে আগমনে খুব অবাক হলেন সোয়েব সাহেব। শুক্রবার হওয়ায় পরিবারের সবাই আজ বাড়িতে। সুরাইয়া বেগম চা করে পাঠালো। ক্লারা এবং তার বাবা দুইজন মিলেই তাদের পরিবার। বাকি 4 ভাই আছে, কিন্তু তাদের মা মারা যাওয়ার কিছু বছর পর থেকেই তারা দেশের বাইরে থাকে। তাই কোথাও গেলে 2 বাবা মেয়েই যায়। সাজিদ এবং মাহমুদ দাঁড়িয়ে আছে। ক্লারা আড়ে আড়ে সাজিদের দিকে তাকাচ্ছে। সাজিদ বুঝতে পেরে চোখ নামিয়ে না দেখার অভিনয় করে যাচ্ছে। রফিক সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমার একটাই মেয়ে ভাই, আর আপনি তো জানেন ওর জন্মের পরই ওর মা মারা গেছে। ছোট থেকে অনেক ভালোবাসি। হ্যাঁ, তা তো দেখেছি। এখন ভালো একটা ছেলের হাতে ওকে তুলে দিবে। আল্লাহ তো আছেন, আল্লাহই দেখে রাখবে। হ্যাঁ, সেজন্যই তো আপনার কাছে আসা আমার। সাজিদ মাথা উঁচু করে তাকালো। তার বুঝতে বাকি রইল না রফিক সাহেব কি বলতে চায়। সোয়েব সাহেব অবাক হয়ে বলল, আমার কাছে মানে? আপনি তো জানেন আমার ক্লারা খুব লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, তা তো জানি, আমাদের মেয়ে বলে কথা। সাজিদ মনে মনে বলল, কতটা লক্ষ্মী তা আমার থেকে ভালো আর কেউ জানে না। সোয়েব ভাই, ক্লারা আমাদের সাজিদকে খুব আগে থেকে নাকি অনেক পছন্দ করে। আগেও জানতো না সাজিদ আমাদেরই রক্ত। যখন জানলো তখন আমাকে এসে বলেছে। গত কিছু সময় আমি দেশের বাইরে ছিলাম, জানেন তো, এজন্য আসতে পারিনি আপনার কাছে। সোয়েব সাহেব কিছু বলতে যাবে তার আগেই সাজিদ বলে উঠল, আসলে কাকা, আমি পরিবারের মধ্যে বিয়ে করতে চাই না। আর ক্লারা আমার বোনের মতো, তাই ছোট বোনের সামনে এভাবে লজ্জা দিবেন না। সোয়েব সাহেব সাজিদকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা রফিক, আমি তোমার ভাবির সাথে আলোচনা করে তোমাকে জানাবো। ঠিক আছে ভাই, আজকে উঠি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ক্লারা সাজিদের দিকে মলিন চোখে তাকিয়ে চলে গেল। সাজিদ একটা জরুরি কল আসার পর কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। বাড়িতে এসে সে অবাক। সবাই একসাথে, এভাবে পুরো পরিবারকে একসাথে চুপচাপ বসে থাকতে দেখে সে খুব অবাক হয়। গুটি গুটি পায়ে ভেতরে আসতেই দাদা বলে উঠল, তোমারও তাহলে এবার বউ হবে, আর আমার বউয়ের দিকে নজর দেবে না। সাজিদ অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? সোয়েব সাহেব বসা থেকে দাঁড়িয়ে বলল, আমরা চাচ্ছি ক্লারার সাথে তোমার বিয়ে দিতে। জানি ও আগে তেমন ভালো ছিল না, তবে এখন তো সবাই বলছে ও নাকি খুব ভালো হয়ে গেছে। তাছাড়া ও তোমাকে ভালোবাসে, তাই অনেক ভেবেচিন্তে তোমার মা আর আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম। কোনো মতেই না আব্বু, আমি কখনো ওকে বিয়ে করব না। তুমি জানো না ও কি? সাজিদ কিছু বলার আগেই মাহমুদ সাজিদের হাত ধরে থামিয়ে দিল। আব্বু, আমার মনে হয় ওর মাথাটা একটু গরম আছে, ওর সাথে আমি কথা বলে আসছি।
কথাটা বলে মাহমুদ সাজিদকে করিডোরে নিয়ে গেল। পাগল হয়ে গেছ? আব্বু আম্মু ছোট বোনদের সামনে কি বলতে চাচ্ছিলে? তো কি করব ভাইয়া বলো? ওই মেয়েকে এত কিছুর পর কিভাবে বিয়ে করব বলো? দেখো, সেটার জন্য তুমি আব্বুকে বলো বিয়ের ব্যাপার তোমার সিদ্ধান্ত নিতে সময় লাগবে, আর এই সময়টাতে আমরা ওর ব্যাপারে সব জানতে পারবো। যেহেতু ও তোমাকে ভালোবাসে, তাই আমার মনে হয় ও যদি আগের থেকে ভালো হয়ে যায় তাহলে তোমাকে ওকে সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তাহলে আব্বুকে এটাই বলি, কেমন? হ্যাঁ, আসো। মাহমুদের কথা মতো সাজিদ সোয়েব সাহেবের থেকে তার সিদ্ধান্ত জানানোর জন্য সময় নিল। যেহেতু ছেলের জীবনের বিষয়, তাই সে বাধা দিলেন না। সেদিনের পর থেকেই মাহমুদ এবং সাজিদ অনেক ভালোভাবে ক্লারার ওপর নজর রেখেছে। গত 7 দিনে কোনো খারাপ রেকর্ড পায়নি ক্লারার। রাত 9:30 সাজিদ ঘরে বসে জানলা দিয়ে তাকিয়ে আছে বাইরে। 2 দিন ধরে হুরের শরীরটা ভালো নেই, তাই মাহমুদ হুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হুরের ঘুমানোর পর মাহমুদ সাজিদের ঘরে আসলো। সাজিদ হঠাৎ কারো স্পর্শ পেয়ে আঁতকে উঠল। দরজা খোলাই ছিল। ওহ ভাইয়া, এখনো তুমি ঘুমাওনি? ভাবি ঘুমিয়েছে? হ্যাঁ, কিন্তু তুমি ঘুমাওনি কেন? এমনি ভালো লাগছে না। তো ক্লারার ব্যাপারে কিছু ভেবেছ? না। কেন? মাথায় কিচ্ছু আসছে না, কি করব? আমি একটা কথা বলবো? বলো না। অনুমতি লাগে নাকি? আমার মনে হয় তোমার ক্লারাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি তোমাকে জোর করব না, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। এখন আমি আসি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মাহমুদ চলে গেল। সাজিদের চোখে ঘুম নেই, কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না সে। সকাল 7টা। হঠাৎ সারা বাড়ির মানুষ এক হয়ে গেল। হুর নামাজ শেষে কোরআন পড়তে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। সাজিদ ভালোভাবে দেখছে হুরকে। হুরের এই অবস্থা দেখে জেবা রীতিমতো কান্না করছে। মাহমুদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। সাজিদ উঠে দাঁড়ালো। বড় ভাইয়ের সামনে তার কথা বলতে লজ্জা করছে। যেহেতু পরিবারের ব্যাপার, তাই লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। সাজিদ সাফাকে বাইরে দেখে নিল। বাড়ির মেয়েদের মধ্যে মোটামুটি সাফা অনেক জ্ঞানী। সাফা প্রয়োজন ছাড়া কখনো সাজিদের সাথে বেশি কথা বলে না, তাই তারও খুব আনইজি লাগছে। কাচুমাচু করে সাফা বাইরে এসে বলল, জি বলুন। ভেতরে গিয়ে সবাইকে একটু বলে দিবেন বাড়িতে নতুন মেহমান আসছে। আমি এখন গেলাম। সাজিদ কথা শেষ করে নিচে দৌড় দিল। সাজিদকে থামাতে গিয়েও সাফা দাঁড়িয়ে পড়ল। এক দৌড়ে ভেতরে গিয়ে চিৎকার করে বলল, দাদু মিষ্টি আনো, নতুন মেহমান আসছে বাড়িতে। সাফার কথা শুনে মাহমুদের শরীর শিউরে উঠল। অপলকে তাকিয়ে আছে সাফার দিকে। তার কথা যেন সে এখনো বুঝতে পারছে না। জেবা এবং সাইফা মাহমুদের কাছে এসে বলল, ভাইয়া অভিনন্দন, আমাদের নতুন মেহমান আসবে। সুরাইয়া বেগম নিচে চলে গেল। দাদা আরো আগেই চলে গেছে মিষ্টি আনতে। মাহমুদকে একটু স্বাভাবিক হওয়ার জন্য সাফা, জেবা, সাইফা সবাই বাইরে চলে গেল। মাহমুদ একধারে বসে আছে হুরের মাথার কাছে। খুশিতে মাহমুদের চোখের কোণে পানি চলে আসলো। জ্ঞানহীন হুরের কপালে আলতো করে একটা গাঢ় চুমু খেল। সাজিদ ঘরে বসে বই পড়ছে। তার বই পড়তে খুব ভালো লাগে। ছোটখাটো তার ঘরটা। প্রতিদিনের মতো আজকে পড়ায় মন দিতে পারছে না সে। কিছুক্ষণ বাদেই নিচ থেকে সোয়েব সাহেবের ডাক এলো। সাজিদ তাড়াতাড়ি নিচে গেল। সাজিদ সিঁড়িতে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। সে চিনতে পারছে না এটা তাদের বাড়ি নাকি মিষ্টির দোকান। তার পিছু পিছু মাহমুদও এসে হাজির। সেও তাকিয়ে আছে। 2 ভাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দাদা বলল, এভাবে তাকিয়ে কোনো লাভ নেই, এগুলো তোমাদের জন্য আনিনি। মাহমুদ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এত মিষ্টি কে খাবে? এত মিষ্টি দিয়ে কি করবে? সুরাইয়া বেগম বলল, আমাদের এতিমখানার বাচ্চাদের জন্য আনিয়েছি। আঙুল দিয়ে রান্নাঘরের দিকে ইশারা করে বলল, আর ওইগুলো হুরমাদের বাড়িতে পাঠাবো। খালি হাতে তো তাদের সুখবর জানাতে পারি না, বলো। রান্নাঘরের দিকে তাকিয়ে সাজিদ মাটিতে বসে পড়ল। সাজিদকে এভাবে বসতে দেখে দাদা বলল, তোমার মতো তো আমার ডায়াবেটিস নাই যে মিষ্টি দেখে ভয় পাবো। ডক্টর মানুষেরও ডায়াবেটিস, আর মানুষ কোথায় যাবে? সাজিদ তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, তোমারও তো আছে। আমি তো সাধারণ মানুষ, তুমি তো ডক্টর। মানুষ তো, আর যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে তাকে আল্লাহ অসুখ দেয়, বুঝেছ? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। হুরের জ্ঞান ফিরতে দেখল মাহমুদ তার মাথার কাছে বসে বই পড়ছে। সে তাড়াতাড়ি উঠতে যাবে, তার আগেই মাহমুদ তাকে ধরে আবার শুয়ে দিল। হুর বিরক্তি সুরে বলল, এভাবে শুয়ে থাকলে আমার আর চলবে না তো। সে কখন একটু খারাপ লেগেছিল, তাই শুয়েছি। এতবেলা হয়ে গেছে, কে জানে, এখন উঠতে দিন। চুপ করে বসো তো। হুর শরীরের কাপড় ঠিক করতে করতে বলল, বলার সময় নেই, সামনেই রমজান চলে আসছে। এর আগে কোরআনটা খতম দিতে হবে। এবার রোজায় আল্লাহ বাঁচিয়ে রাখলে 3টা খতম দেওয়ার ইচ্ছে আছে, তাই এখন এটা তাড়াতাড়ি শেষ করতে হবে। মাহমুদ বইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, হুর আমাদের সন্তান আসবে। হুর কথা বলতে বলতে হঠাৎ থেমে গেল। মাহমুদ কি বলল তার মাথার উপর দিয়ে গেছে। হা করে তাকিয়ে আছে তার দিকে। মাহমুদ বইটা রেখে হুরের পেটে আলতো করে হাত দিয়ে বলল, ও এখানে আছে, এই ছোট্ট জায়গায়। হুর মাহমুদের হাত ধরে চোখের ইশারায় জিজ্ঞেস করল, মাহমুদ সত্যি বলছে কিনা? মাহমুদ হ্যাঁ সূচক মাথা নাড়তেই হুরের চোখে মুচকি হাসির রেখা দেখা গেল। নিজের পেটের দিকে নিজেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, সত্যি কি এই ছোট্ট জায়গাটা কেউ দখল করে নিয়েছে? সে কে? কেমন দেখতে?
মাহমুদ বসা থেকে উঠে দাঁড়িয়ে হুরকে জড়িয়ে ধরল। হুরের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, ধন্যবাদ বৌজান, জীবনের সবচেয়ে বড় খুশিটা দেওয়ার জন্য। হুর কোনো কথা না বলেই মাহমুদকে শক্ত করে জড়িয়ে ধরল। সোয়েব সাহেব নিজে বের হবেন বেয়াই বাড়ির সুখবর দেওয়ার জন্য। সবাই সব গুছিয়ে দিচ্ছে। বাড়িতে এত আনন্দ, সবাই খুব আনন্দ করছে। সাজিদ বাবার সাথে কথা বলার সুযোগই পাচ্ছে না। কথা বলার জন্য নিচে এসে দেখল সোয়েব সাহেব বের হবে। কিছু না বলেই যখন সে চলে যাচ্ছিল, পেছন থেকে সোয়েব সাহেব ডাক দিলেন। সাজিদ থেমে গেল। সোয়েব সাহেব চুল ঠিক করতে করতে বলল, কিছু বলবে? তোমাকে খুব হতাশ লাগছে, কি হয়েছে বলো? আসলে হ্যাঁ বলো। বাবা, ক্লারার ব্যাপারটা আপনারা যা ভালো বোঝেন করেন, আমার আপত্তি নেই। সাজিদ কথা শেষ করে হনহন করে চলে গেল। সুরাইয়া বেগম মুচকি হেসে বলল, আপনি তাহলে রফিক ভাইয়ের সাথে কথা বলে দেখেন। সোয়েব সাহেবের হঠাৎ ধনী বাড়ি আগমনে খুব অবাক হল আনসারি সাহেব। সোয়েব সাহেব গাড়ি থেকে নামতে নামতে ড্রাইভার এক এক করে মিষ্টির প্যাকেট বের করতে লাগলো। এত মিষ্টি দেখে আনসারি সাহেব এগিয়ে এসে সোয়েব সাহেবকে প্রশ্ন ছুড়ে দিলেন, কি ব্যাপার ভাই, এত? আগে ভেতরে যাই তারপর বলি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ভেতরে যাওয়ার পর আনসারি সাহেব সোয়েব সাহেবের জন্য হালকা জল খাবারের ব্যবস্থা করলেন। সোয়েব সাহেব এক গ্লাস পানি খেয়ে হাসি মুখে বললেন, আপনি যে নানা হতে চলেছেন, আপনাকে এই সুখবরটা দিতে আপনাকে না জানিয়ে আসা আমার। আনসারি সাহেব খুশিতে কথা বলতে পারছেন না। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার খুশি প্রকাশ করার মতো নয়। আপনি একটু বসুন, আমি ওর মায়ের সাথে কথা বলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যান। আনসারি সাহেব সেখান থেকে হুরের আম্মু ডাকতে ডাকতে ভেতরে গেলেন। রাবেয়া বেগম রান্নাঘরে রান্না করছে। বেয়াই আসার খবর শুনে তাড়াতাড়ি রান্না বসিয়েছে। আনসারি সাহেব বাইরে দাঁড়িয়ে তাকে ডাক দিতে সে বাইরে আসলো। আনসারি সাহেবের এমন খুশি খুশি মুখ দেখে রাবেয়া বেগম ভ্রুম কুচকে জিজ্ঞেস করল, এত খুশি লাগছে কেন? তোমার মেয়েটা? কি বলো? তোমার সে ছোট্ট হুডটা অনেক বড় হয়ে গেছে। এখন সে আর আগের মতো ছোট নেই। তুমি নানু হবে। বেয়াই এজন্যই তো এত মিষ্টি নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, আপনি গিয়ে একবার মেয়েটাকে দেখে আসুন। হ্যাঁ হ্যাঁ, তা তো যাবই, তোমাকে নিয়ে যাব। রাবেয়া বেগম মুচকি হেসে বলল, ইনশাআল্লাহ। এখন বিয়ের কাছে যান, মেহমান একা বসিয়ে রাখা ঠিক না। তুতুলের হঠাৎ ফোন পেয়ে গাড়ি নিয়ে বের হলো সাজিদ। তুতুল অনেকগুলো ফাইল নিয়ে রুমের মধ্যে পায়চারি করছে। সাজিদ ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কৌতূহলী চোখে তুতুলের দিকে তাকালো সে। কি ব্যাপার, কোনো খবর পেয়েছিস? দোস্ত, আমরা সাফার বান্ধবীদের বাড়িওয়ালা ছেলে সহ ওই বাড়ির 4 জনকে নিজেদের আস্তানায় এনে অনেক মারধর করার পর মুখ থেকে কথা বের করেছে। সাজিদ পায়চারি করতে করতে বলল, তারপর? পুরো বরিশাল বিভাগের এরকম 10টা গ্যাং এখন আমাদের কথা মতো চলছে। মানে ওরা ওখানেই থাকছে, ওদের লিডারের কথা মতোই কাজ করছে, তবে আমাদের দখলে ওরা। ও আচ্ছা, তারপর? তুই গত 4 বছরে যতটা ভেবেছিলি ওরা ততটা ঘাঁটি গাড়তে পারেনি। মাত্র বরিশাল এবং ঢাকার 2টা এলাকায় ওদের গ্যাং পাওয়া গেছে। তার মানে ওদের মেইন উদ্দেশ্য ছিল আস্তে আস্তে দখল করা। হ্যাঁ, তো এখানে বসে আছিস কেন? ওদের ওই খারাপ কাজের পেছনে লুকিয়ে থেকে গুটি নাড়ানো শয়তানটাকে বের করছিস না কেন? চেষ্টা করছি, তবে ও খুব চালাক মনে হচ্ছে। সাজিদ দাঁতে দাঁত চেপে বলল, যত চালাকি হোক না কেন, আমি খুঁজে বের করেই ছাড়ব। এমন মারা মারব ও কখনো স্বপ্নেও ভাবেনি। না না না, ও মেয়ে দোস্ত, তাই তো ঘাপটি মেরে বসে আছে। মেয়ে মানুষ একটা না একটা ভুল করবে, আর তখনই ওই ভুলের সুযোগ নেব আমরা। ঠিক আছে, তবে সাবধান, তোর কোনো ক্ষতি যেন না হয়। আর শোন, আব্বু ক্লারাকেই পছন্দ করেছে। কি? হ্যাঁ, ও আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। আমিও অনেক ভেবেচিন্তে দেখলাম। তুই যা ভালো বুঝিস কর, আর ও যেহেতু তোকে ভালোবাসে তাই সমস্যা কোথায়? হ্যাঁ, আমিও তাই ভেবে হ্যাঁ বলেছি। তো দোস্ত, তুইও বিয়ে করবি? এমনভাবে বলছিস যেন তুইও সিঙ্গেল। তারপরও বউটা দূরে, তো বউ ছাড়া মন আমার কেমন কেমন করে। 2 জন কিছুক্ষণ আড্ডা দিয়ে সাজিদ বাড়ির দিকে রওনা দিল। গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার আয়াতের কথা মনে পড়ল। বেচারা বাড়িতে আসার কিছুদিন পরেই আবার আমেরিকা গিয়েছিল। খুব দরকারি কিছু নাকি ফেলে এসেছিল, তাই যাওয়াটা খুব প্রয়োজন ছিল। যাওয়ার পরেই ওখানে আটকা পড়ে যায়, তাই কাছে আসতে পারেনি। আজকে তার আসার কথা। সাজিদ ফোনটা বের করে আয়াতকে ফোন করল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার আসার কথা না? কোথায় তুমি? আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, তার মধ্যে আপনি ফোন করেছেন। আমি আপনাদের বাড়ির দিকে আসছি। ওহ যাক, চলে এসেছো, আলহামদুলিল্লাহ। তুমি বাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আমি একটু বাইরে আছি। ঠিক আছে ভাইয়া। আয়াত বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিল। মাহমুদ বাড়িতে নেই। সোয়েব সাহেবও এখনও বিআই বাড়ি থেকে ফেরেনি, তাই বাড়িটা খালি খালি। সৈয়দ বাড়ির সব মেয়েরা দোতলায় থাকে, নিচতলায় পুরুষরা চলাফেরা করে, তাই অকারণে মেয়েরা নিচে আসে না। আয়াত ইউসুফ সাহেবকে বলে বাড়ির করিডোর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বাড়িটা দেখতে লাগলো। পুরাতন ঘরে সব পুরাতন জিনিস রাখতে গিয়ে যেবার স্বাদের আয়নাটা রেখে দিয়েছে সুরাইয়া বেগম। যেবার খুঁজতে খুঁজতে নাজেহাল অবস্থা। অবশেষে আয়না পেয়েছে জেবা। আয়নাটা পেয়ে সে খুব খুশি। পুরাতন ঘরে বসে আয়না দেখছে জেবা।
করিডোরের বাম পাশে এই দরজাটা আগে ওই সময় যখন এই বাড়িতে থেকেছে কখনো খোলা দেখেনি আয়াত। আজকে হঠাৎ খোলা দেখে কৌতূহলী হয়ে উঁকি দিল আয়াত। যেবার মায়াবী মুখটা আয়নায় দেখতে পায় আয়াত, একবার তাকিয়ে নিজের অজান্তে মাশাআল্লাহ বলে উঠল আয়াত। আয়াতের কণ্ঠ পেয়ে জেবা ঘোমটাটা নামিয়ে নিল। আয়াত চোখ সরিয়ে নিল। আয়াত বুঝতে পারল তার জন্য জেবা বের হতে পারছে না, তাই সরে দাঁড়ালো। আয়াত সরতে জেবা এক দৌড়ে বাইরে চলে গেল। জেবার হিজাবটা উঠতে উঠতে আয়াতের টুপির নিচে ফেলে দিল। জেবা সেদিকে কোনো খেয়াল না করে নিজের মতো করে চলে গেল। ক্লারা এবং সাজিদের বিয়ে নিয়ে বাড়িতে তুমুল মনোমালিন্য। সাইফা আর জেবার কোনো মতেই ওই মেয়ে পছন্দ না। সুন্দরী বেশ, তবে ক্লারার ব্যবহার ভালো না বলে অভিযোগ করেন দুজনই। কেন ব্যবহার ভালো না সোয়েব সাহেব জানতে চাইলে জেবা উত্তরে বলে, বড় ভাইয়ার বিয়ের সময় ঝামেলা হয়েছিল। সুরাইয়া বেগম মেয়ের কাছে এসে জিজ্ঞেস করে, কি ঝামেলা হয়েছিল? আমাকে তো কিছুই বলনি। তোমরা তো জানো সাইফার হাঁটতে চলতে একটু সমস্যা, তাই ও খুব আস্তে আস্তে হাঁটে। ওর সাথে সাইফার একটু ধাক্কা লেগেছিল, সেটা নিয়ে ও সাইফাকে অনেক কথা শুনিয়েছে, এমনকি প্রতিবন্ধী এইসবও বলেছে। সবচেয়ে বড় কথা হলো একজন ডক্টর হিসেবে এইসব কথা ওর মুখে মানায় কি? দ্বিতীয়ত, ও মানুষকে মানুষ মনে করে না। আমার ভাইয়ারা খুব সরল মনের মানুষ, তাই ওর মতো মানুষের সাথে ভাইয়া মানাতে পারবে না। হুর বুঝতে পারল জেবা খুব কঠিন গলায় কথাগুলো বলেছে। খুব রেগে আছে সাফা। সে জেবাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ, মেয়েটা দেখছে খুব অভিমান করেছে। আচ্ছা সাইফা, তারপর সাফা, এরা কি আগে তোমার আমার মতো এত সারাদিন বোরকা পরে থাকতো না? কিন্তু দেখো এখন দুজনেই এখানে এসে কতটা পরিবর্তন হয়ে গেছে। তোমার সাথে মিশে গেছে, তোমার মতে পর্দা করে নিজেকে লুকিয়ে রাখে। দেখবে ক্লারা আসার পরেও এমন হয়ে যাবে। তখন ওর ব্যবহার নিয়েও আর অভিযোগ করতে পারবে না। আর আল্লাহ যার সাথে যাকে মেলায় তার সাথে তার বন্ধন হয়ে যায়, জানো তো? আল্লাহ যদি না চায় দেখবে কবুল বলতে গিয়ে বিয়ে ভেঙে যাবে। এমন অহরহ হচ্ছে, তাই বিয়ে নিয়ে মন খারাপ করবে না। সাইফা সাফা বাড়ির মেয়ে আনন্দ করবে, তা না করে মন খারাপ করলে কি হয় বলো? জেবা হুরের হাতটা ধরে বলল, তোমার শেষের কথাটা যেন সত্যি হয়। সাইফা আর জেবা চলে গেল। সাফা দাঁড়িয়ে আছে। হুরের শরীরটা বেশি ভালো নেই। খাওয়া দাওয়াতে আজকাল তার খুব অরুচি, তাই শরীরে শক্তি কম। হুর সাফার হাত ধরে বলল, একটু কষ্ট করে আমাকে ঘরে দিয়ে আসবে বোন? অবশ্যই, আস্তে আস্তে আসো। সাফা হুরকে ঘরে নিয়ে গেল। হুরকে ঘরে রেখে সাফা বাইরে যাবে এমন সময় হুর বলল, তুমি একটু জেবাকে বুঝিও। বাচ্চা মানুষ তো সবকিছু সহজে মেনে নিতে চায় না। ওটা নিয়ে কোনো চিন্তা করো না ভাবি, আমি আছি তো। আর সাজিদ ভাইয়ের বন্ধু না কি যেন ডক্টর, তাকে একটু যত্ন নিতে বলো, বাড়ির কাজে সাহায্যের লোকদের। আর অবশ্যই মেয়েদের বলবে না, ছেলেরা ছেলেদের দেখাশোনা করুক। জানো তোমার কথা জেবা সব আমাকে বলেছে। তোমাকে নাকি কখনো কোনো পুরুষ দেখেনি, আর তোমার বাবার বাড়ির কথাও বলেছে। তুমি নাকি খুব আদরের মেয়ে। আমি তখন বলেছিলাম আদরের মেয়েরা তো কোনো কাজই করতে পারে না, কিন্তু হুর ভাবি তো পুরো বাড়ি সামলায়, তারপরও তার পর্দার খেলাপ হয় না। দিন দিন তো তুমি পুরো সাংসারিক মেয়ে হয়ে যাচ্ছ। এমনটা তুমিও হয়ে যাবে। আমার যদি আরেকটা দেবর থাকতো তাহলে তোমাকে এখানেই রেখে দিতাম। একটা যেটাও ছিল সেটারও তো বিয়ে ঠিক হয়ে গেল। হুরের কথা শুনতেই সাফার বুকের ভেতর কোথাও যেন জমে থাকা কিঞ্চিত ব্যথাটা জেগে উঠল। নিচের দিকে বলল, আচ্ছা ভাবি, এখন তুমি রেস্ট করো, না হলে আমাদের আদরের সোনামনির কষ্ট হবে। আমি আসি। হুর মাথা নাড়তেই সাফা দৌড়ে বেরিয়ে গেল নিজের চোখের পানিটা আড়াল করতে। সাফা বেরিয়ে যেতেই হুর মুচকি হাসল। নিজের পেটে ডান হাতটা রেখে বাম হাতটা পিঠে দিয়ে তাড়িয়ে বলল, যতই লুকাও এই হুরের কাছে, এই হুর সবটা বোঝে। আমিও দেখব তুমি কিভাবে নিজের ভালোবাসা গোপন করে রাখো। গত 8টা মাস দেখেছি তোমায়, কিছুটা হলেও চিনেছি। সাফা নিজের ঘরের জানলার সামনে বসে আছে। খুব মনে পড়ছে সেদিন রাতের কথা। কি হতো সেদিন যদি সাজিদ না গিয়ে পৌঁছাতো ওখানে? হয়তো আজ সে বেঁচে থাকতো না, মেরে ফেলতো ওই শয়তানগুলো তাকে। মেরে ফেললেও তো ভালো হতো, আজ এভাবে একটু একটু করে মরতে হতো না। একটা মানুষের প্রতি কেন এত মায়া তার, কেন এত অনুভব করে তাকে? সাফা বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের কোণের পানিটা মুছে অভিমানী কণ্ঠে বলল, না, আর বোঝাতে যাব না আপনাকে। হারিয়ে ফেলেছি আমি আপনাকে, হেরে গেছি আমি। দীর্ঘ 8 মাসে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি। আপনার এই ভালোবাসার ভাগ কখনো আমি কাউকে দিব না, আপনি অন্যের হয়ে গেলেও না। ভালোবেসে মরে যাব, কিন্তু আর আপনাকে বুঝতে দিব না। অনেক তো বোঝানোর চেষ্টা করেছি আমি, তবে আমি ব্যর্থ। আয়নায় ভাষা 2টি চোখ যেন গিলে খাচ্ছে আয়াতকে, না দিচ্ছে ঘুমাতে, না দিচ্ছে অন্য কিছু ভাবতে। কেন এমন হচ্ছে? কেন বারবার সেই চোখের মায়া টানছে? তবে কি ভালোবেসে ফেলেছি? আয়াত বইটা রেখে থ হয়ে দাঁড়িয়ে বলল, না আয়াত, কখনো না। তুই কখনো এসব ভাবতে পারিস না। আজ যদি সাজিদ ভাই পাশে না থাকতো, হয়তো গ্রামে বসে ক্ষেত খামারের কাজ করে খেতে হতো। তার দয়ায় আজ তুই এখানে। তার সাথে তুই বিশ্বাসঘাতকতা করতে পারিস না। আয়াত নিচের দিকে তাকিয়ে বলল, না, কখনো আর তার সামনে যাব না, কখনো না।
মাহমুদ, সাজিদ, তুতুল বসে আছে। মাহমুদের সামনে তুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর সাজিদ মাথা চুলকাচ্ছে। তোমরা দুইজন যা করেছ তা আইনের বাইরে, জানো এটা? আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমি কি কোনো সাহায্য করতে পারতাম না? এসবের জন্য পুলিশ আছে। না ভাইয়া, এটা দেশের জন্য ক্ষতিকর। একটা মেয়ে, একটা শিশুকে বাবা মা কত কষ্ট করে বড় করেছে, কিন্তু এটা তাদের দেশের বাইরে পাচার করে দিচ্ছে। সমাজের হাজার হাজার ছেলেকে নেশা নামক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। পুলিশ চুপ করে আছে। এইসব অসহায় মেয়েদের যদি আমরা সাহায্য করি, ক্ষতি কি? ক্ষতি নেই, তবে তোমাদের লাইফের সমস্যা হতে পারে। এখন থেকে তোমরা একা না, আমার পরিচিত কয়েকজন পুলিশ আছে, তারাও তোমাদের সাথে কাজ করবে। কিন্তু ভাইয়া, সমস্যা নেই, তাদের বিশ্বাস করতে পারো। সাজিদ আব্বু রফিক আঙ্কেলের সাথে কথা বলছে। আগামী শুক্রবার বিয়ে, তোমার কোনো আপত্তি আছে? তুতুল দাঁড়িয়ে বলল, আরে ভাইয়া, আপত্তি কোথায়? ও তো আরো আগে থেকে নাচছে। সাজিদ রেগে গিয়ে তুতুলকে থামালো। ভাইয়া চলো, বাড়ি গিয়ে কথা হবে। ঠিক আছে, আর তুতুল, আজকে আসি। কোনো রকম সাহায্য লাগলে আমাকে বলবে কিন্তু। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাফা ঘরের দরজা বন্ধ করে বসে আছে। প্রিয়তমর অন্যের হওয়া সে সহ্য করতে পারবে না। ঘরে যাওয়ার সময় হুরের সাথে দেখা হয়েছে। হুর কিছু বলার সাথে সাথে সে নিজেই বলে এসেছে, চিন্তা নেই, আমি নিজের কোনো ক্ষতি করব না। হুরের মনটাও ভালো নেই। কাজী সাহেব মাত্র এসেছে। সাজিদের এলোমেলো ভাব দেখে মাহমুদ কাছে গিয়ে বলল, চিন্তা করো না, কোনো খারাপ হলে তুতুল জানাবে। ওদিকটা নিয়ে এই সুন্দর সময়টা নষ্ট করো না। সাজিদ মাহমুদের কথা শুনে মুখ ঘুরিয়ে নিল। তার কোনো কিছু ভালো লাগছে না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেছে। হ্যালো, আমি নন্দাপুরের এসিপি হাশেম আলম। এক্ষুনি ঢাকার একটা টিম আমার দরকার। জি বলুন। আমি একটা ঠিকানা মেসেজ করছি, সেখানে গিয়ে আপনাদের একজনকে ধরতে হবে। আমরা আস্তে আস্তে দেরি হয়ে যেতে পারে, তাই সাহায্য দরকার। আমাদের কাজই এটা, তাই সাহায্য বলে লজ্জিত করবেন না। ঠিকানাটা মেসেজ করুন, ধন্যবাদ। কাজী বিয়ে পড়ানোটা শুরু করেছে। তুতুলের শরীর থেকে অঝরে ঘাম ঝরছে। যে করে হোক সব আটকাতে হবে। মাহমুদের ফোন সাইলেন্ট। অনেকবার ট্রাই করেছে, কিন্তু ফোন ধরছে না। রাগে দুইবার মোবাইল দেওয়ালের সাথে জোরে আঘাত করেছে তুতুল। পরক্ষণে মনে পড়ল, এখন রাগ হলে চলবে না, তাকে শান্ত থাকতে হবে। বিয়ে শেষ প্রায়। ক্লারা হাসি মুখে কবুল বলেছে। সবাই সাজিদের কবুল শোনার অপেক্ষায়, কিন্তু হঠাৎ সাজিদের ফোন বেজে উঠল। সোয়েব সাহেব বাধা দিলেন ফোন ধরতে। স্ক্রিনে তুতুলের নাম্বার দেখে সাজিদ তাকে হাত ইশারা করে থামিয়ে দিল। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করল সাজিদ। হ্যালো। সাজিদ এক পলক রজনীগন্ধা ফুলের অপর পাশে তাকালো, আর একবার সবার দিকে তাকালো। ওপাশে তুতুলের কথায় সে পাথর হয়ে গেছে। তার মস্তিষ্ক কাজ করছে না। এতক্ষণে মাহমুদ খেয়াল করেছে তুতুল অনেকবার ফোন করেছে। সে ব্যাক করে ফোন ব্যস্ত পেয়ে তাড়াতাড়ি সাজিদের কাছে আসলো। সাজিদের কানে ফোন দেখে বুঝতে পারল তুতুল ফোন করেছে। সাজিদের কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাজিদ কোনো কথা বলছে না। মনে হচ্ছে কিছুক্ষণের জন্য তার জীবন থেমে গেছে। উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে ঠিক সেই সময় বিয়ের স্থানে আগমন ঘটল পুলিশের। সাজিদ এতক্ষণে একটুও নড়েনি, এখনও আগের অবস্থায় বসে আছে। পুলিশকে দেখে সোয়েব সাহেব এগিয়ে গেল। সোয়েব সাহেবকে সাথে নিয়ে পুলিশ ভেতরে প্রবেশ করল। প্রধান অফিসার চেঁচিয়ে বলল, মিস ক্লারা নারী এবং শিশু পাচার দলীয় কার্যকলাপের সাথে যুক্ত থেকে আন্ডারওয়ার্ল্ড তৈরি করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। আপনাকে আমাদের সাথে যেতে হবে। পুলিশের কথাগুলো সবার কানে বজ্রের মতো বাজতে লাগলো। সোয়েব সাহেব বাচ্চাদের মতো তাকিয়ে আছে। কি হচ্ছে এসব? কিছুই তার বোঝার মতো মনে হচ্ছে না। একজন গিয়ে হুরকে খবর জানালো। বাইরে আসা নিষেধ থাকায় সাফাকে নিয়ে বাড়ির সব থেকে উপরের তলার জানলাটা দিয়ে দুইজন সব দেখছে। একজন মেয়ে পুলিশ ক্লারাকে ধরে আনতে যাবে, এমন সময় হঠাৎ ক্লারা তাকে আক্রমণ করে শাড়ির কুচি থেকে বন্দুক বের করল। বসে থাকা সাজিদের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরল। মাহমুদ বাধা দিতে গিয়ে ও থেমে গেল। কি ভেবেছ ক্লারাকে ধরা এত সহজ? মোটেই না। আই এম দ্য কুইন অফ ওয়ার্ল্ড। ক্লারার কথা শুনে বসে থাকা সাজিদ তার ছেলের হাসি হেসে বলল, তুমি কুইন? তাই নাকি? এতদিনে আবিরকে চিনতে পারলে না, আবার নিজেকে চালাক ভাবো? আবির নামটা শুনেই ক্লারার হাসি থেমে গেল। দাঁতে দাঁত চেপে বলল, তাহলে তুমি আবির? ক্লারার কথায় কোনো উত্তর এলো না। তবে হঠাৎ তার বন্দুকটা তার কপালে ঠেকল। সাজিদ ক্লারার মাথা থেকে বন্দুক নিয়ে পুলিশের হাতে দিতে দিতে বলল, খুব দেরি করে ফেলেছ, বাকি জীবনটা না হয়ে জেলের কুইন হয়ে থেকো। ক্লারা জোরে হাসতে হাসতে বলল। ক্লারা ভাঙে কিন্তু মচকায় না। কথা শেষ করতেই পুলিশের হাত থেকে বন্দুকটা নিয়ে নিজের মাথায় চালালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই যেন সব শেষ হয়ে গেল। মাহমুদ, সাজিদ সহ সবাই হা করে তাকিয়ে আছে। সোয়েব সাহেব অবাক হয়ে দেখছে। এভাবে গুলি চালানো দেখে সাফা হুরের হাত খামচে ধরে আছে। হুর অপলক তাকিয়ে আছে। ক্লারার নিথর দেহ মাটিতে ধপাস করে পড়ল। একজন মেয়ে পুলিশ গিয়ে চেক করে জানল মারা গেল। মাথায় গুলি লাগার কারণে হয়তো মৃত্যুর স্বাদটাও ভালোভাবে গ্রহণ করা হল না। প্রধান অফিসার আদেশ দিতেই কয়েকজন লোক লাশ নিয়ে গেল। ক্লারার বাপ ভাই কেউই বিয়েতে উপস্থিত ছিল না, তাই লাশ নিয়ে টানাটানি করার মতো কেউ রইল না।
3 বছর পর সাফা জানলার বাইরে তাকিয়ে আছে। আকাশটা বড্ড সুন্দর লাগছে। সাজিদ পেছন থেকে জড়িয়ে ধরতেই পিছে তাকালো। আনমনে সাফা সাজিদকে সরিয়ে দিল। সাফার এমন ব্যবহারে খুব অবাক হলো সাজিদ। কাছে গিয়ে সাফার 2 হাত নিজের মুঠোয় নিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার উপর কি খুব রাগ? ভালোবাসা যায় না? আকাশের দিকে একমনে তাকিয়ে উত্তর দিল সাফা, ভালো তো অনেক আগেই বেসেছি। ওই দিন তো হয়ে যেতেন অন্য কারো। ভাগ্যের খেলায় আজকে চাঁদ দেখার মতো সুন্দর সময় আপনার স্পর্শ পাই। সেদিন আল্লাহ যদি চাইতো, বিয়ে যদি হয়ে যেত, আজকে তো তাকে জড়িয়ে ধরতেন, আমাকে না। নিজের শরীরে আমার 2 মাসের অস্তিত্ব নিয়ে আমার সাথে প্রতিরাত অভিমান করেন। সাজিদের কথা শুনতে সাফা আলতোভাবে নিজের পেটে হাত রাখল। ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে তার মধ্যে। সাফা সাজিদের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আমার সময় থেমে গিয়েছিল। কিছু সময়ের বদলে যাওয়ায় আজ আপনাকে পেয়েছি। কি হতো আমার ভাবেন তো। আমি সাফার কথা বলতে পারল না। হাউমাউ করে কেঁদে সাজিদকে জড়িয়ে ধরল। সাফাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর দেব না কখনো। ওই দিন ক্লারার মৃত্যুর পর বিয়ে সেখানেই বন্ধ হয় না। হুর সবটা মাহমুদকে খুলে বলে। মাহমুদ সোয়েব সাহেব এবং সুরাইয়া বেগমকে জানায়। পরিশেষে তাদের ইচ্ছেতে বিয়ে হয় সাজিদ আর সাফার। আপত্তি এবং ইচ্ছে কোনোটাই দেখায়নি দুজন। চুপ হয়ে বড়দের ইচ্ছে মতো বিয়ে করে দুজন। 2 মাস আগে সাফা মাথা ঘুরে পড়ে গেলে সাজিদ তাকে দেখে নিজেই নিজেকে অভিনন্দন জানিয়ে বলে, অভিনন্দন মিস্টার সাজিদ, আপনি বাবা হতে চলেছেন। সাজিদের এমন কথায় সবাই খুব অবাক হয়, আবার অনেক হাসেনও। মায়া মোহ আজ 2 বছর বয়স অতিক্রম করল। সাজিদ মাহমুদ মায়া এবং মোহকে বাইরে থেকে ঘুরিয়ে এনেছে মাত্র বাসায়। শুভদিনে কোরআন খতম করে মেয়েদের জন্য দোয়া করেছে হুর। অমনি জানামাজের ওপর ঝাঁপিয়ে পড়ল 2 বোন। হুরের গালে ঠোঁটে অগণিত চুমো। মাহমুদ সবটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ বাইরে কিছু পড়ে যাওয়ার আওয়াজে মাহমুদ বাইরে যায়। বাইরে যা দেখল এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। করিডোরের মধ্যে আয়াত জেবাকে এভাবে দৌড়াদৌড়ি করতে দেখে কখনো সে কল্পনা করেনি। মাহমুদকে দেখে আয়াত এবং জেবা দুজনেরই কলিজায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। মাহমুদ হুরকে পর্দার অপর পাশে যেতে বলে আয়াত এবং জেবাকে ঘরে ডাকল। সাইফা দূর থেকে সব দেখেও সেও আসলো। দুজনেই মাহমুদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহমুদ এতক্ষণ চুপ করেছিল। গ্লাস থেকে পানি নিতে নিতে বলল, জেবা, তোমাকে তো এই শিক্ষা দিয়ে বড় করিনি আমরা। জেবা কিছু বলতে যাবে তার আগে আয়াত বলল, ভাইয়া ওর দোষ নেই। আমি পর্দার আড়াল থেকে হুর বলল, এবারের মেয়েরা তো ছেলেদের দেখা দেয় না। জেবা, তুমি কি আয়াতকে পছন্দ করো? জেবা চুপ হয়ে আছে। মাহমুদ ধমক দিয়ে বলল, কি হচ্ছে? তোমার ভাবির প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? জেবা মিনমিন করে কিছু বলবে তার আগেই আয়াত বলল, ভাইয়া, আমি জেবাকে ভালোবাসি। জানি না কিভাবে কবে থেকে নিজের মধ্যে ওর প্রতি ভালোবাসা অনুভব করি। তবে ভাইয়া, এই পৃথিবী যেমন আল্লাহ সৃষ্টি করে এটি সত্যি, তেমনি আমার ভালোবাসাও সত্যি। এবার আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন। ভালোবাসা পাপ না। আমরা আমাদের বাবা মাকেও ভালোবাসি। কিন্তু তোমার এভাবে বাড়ির মধ্যে বাড়ির মেয়েদের দেখা কি ঠিক বলো? আয়াত মাথা নিচু করে বলল, আর কখনো এমন ভুল হবে না, সরি। দুজনকে আর কি বলবে মাহমুদ ভেবে পাচ্ছে না। হুর মাহমুদকে পর্দার আড়াল থেকে ডাকল। মাহমুদ হুরের কথা শুনে এসে আবার জেবা এই আয়াতের সামনে দাঁড়ালো। কঠিন গলায় বলল, এই কাজের জন্য জেবা তোমাকে শাস্তি পেতে হবে। চলো আব্বু আম্মুর কাছে চলো। জেবা আতকে উঠল। কোনো কথা না বলে মাহমুদের পা ধরে বলল, ভাইয়া, ও ভাইয়া, আর কখনো এমন করব না। আম্মুকে কিছু বলো না। মাহমুদ জেবার কোনো কথা শুনল না। পা সরিয়ে জেবার হাত ধরে সোয়েব সাহেবের ঘরে নিয়ে গেল। সোয়েব সাহেব ঘরে বসে চা খাচ্ছিল। জেবা আর মাহমুদকে এভাবে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। সাজিদ ঘরের পাশ দিয়েই যাচ্ছিল। আয়াতকে দেখে সেও ভেতরে আসলো। জেবার চোখে পানি দেখে সোয়েব সাহেব মলিন কণ্ঠে বলল, মাহমুদ, আমার জেবার হাত ছাড়ো। এত জোরে কেউ ধরে? ব্যথা পাচ্ছে তো, ও ছাড়ো। বাবা, আপনার জেবার কঠিন শাস্তি হবে। সাজিদ কৌতূহলী গলায় বলল, কেন? ও আয়াতের সাথে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আয়াত একজন পরপুরুষ, এটা কেউ ভুলে গেছে? তাই ওর শাস্তি ও আয়াতকে বিয়ে করবে। মাহমুদের কথা শুনে সাজিদ, সোয়েব সাহেব, সুরাইয়া বেগম, আয়াত হা করে তাকিয়ে আছে। সোয়েব সাহেব মাহমুদকে আড়ালে ডাক দিলেন। ফিসফিসিয়ে বলল, কি করছো এসব? আব্বু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাহলে সমস্যা কোথায়? আয়াতকে তো আমরা ভালো করে চিনি। বড় হয়েছে বিদেশে, আর ভেতরের খবর আর জানি আমরা। ও সাজিদের দায়িত্বে বড় হয়েছে, আর যাই হোক খারাপ হবে না। হ্যাঁ, সেটাও ঠিক। আপনি যা বলবেন তাই হবে। তাছাড়া আয়াতকে বিয়ে করলে জেবা সব সময় এখানেই থাকবে, আপনার চোখের আড়াল হবে না। পরে যদি ও জেবাকে নিয়ে যেতে চায়, আমরা আছি তো, কোথাও নিতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমরা যা ভালো বোঝো করো, আমার কোনো আপত্তি নেই। মাহমুদ আর সোয়েব সাহেবকে আড়ালে কথা বলতে দেখে সাজিদ আয়াতকে কাছে ডেকে কাহিনী কি জিজ্ঞেস করল। আয়াত নিচের দিকে তাকিয়ে আছে। সাজিদ ধমক দিয়ে বলল। আয়াত ফিসফিসিয়ে বলল, আমি জেবাকে ভালোবাসি। ভালোবাসা ভালো কথা, আমাকে না বলে ভাইয়াকে কেন বললে? বলিনি, দেখে ফেলেছে। হায় কপাল, বড় হলে বুদ্ধির অধিকারী হতে পারলে না। ভাই, আমি একজন ডক্টর। হ্যাঁ হয়েছে, জানি আমি। ঢোল বাজিয়ে বলতে হবে না।
ভাই আপনার বোনের কোনো কষ্ট হবে না, ওকে আমাকে দিন। দাঁড়াও আগে দেখি ভাইয়া আব্বু কি বলে। সবাই আবার নিজের জায়গায় দাঁড়ালো। সোয়েব সাহেবের মুখের দিকে উৎসুক হয়ে তাকিয়ে আছে সবাই। সোয়েব সাহেব গম্ভীর গলায় বলল, আমার মেয়েকে বিয়ে করলে এখানেই থাকতে হবে। আমার একটা মেয়ে, খুব ভালোবাসি, ওকে ছাড়া আমার দিন ভালো কাটবে না, তাই ওকে বিয়ে করতে চাইলে এখানে থাকতে হবে। রাজি, আমি রাজি। আয়াতের তাড়াহুড়ো জবাব। সোয়েব সাহেব মাহমুদকে উদ্দেশ্য করে বলল, তাহলে বাকিটা তোমরা দেখো। কথা শেষ করে সোয়েব সাহেব বেরিয়ে গেল। জেবা আয়াতের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, বেড়া মানুষ বিয়ে করব না। সাজিদ জেবার মাথায় থাপ্পড় দিয়ে বলল, তাহলে কি মেয়ে মানুষ বিয়ে করবে নাকি? বাড়ির সবার মধ্যে জানাজানি হয়ে গেল। সোয়েব সাহেব সুরাইয়া বেগমকে না জানিয়ে ছেলেদের নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বিধায় অনেকক্ষণ লেগেছিল। সাফা এবং হুর মিলে রাগ ভাঙায়। সোয়েব সাহেবের একটা মাত্র মেয়ে, তাই খুব অনুষ্ঠান করে বিয়ে দিতে চায়, তাই আয়োজন বেশি। বিয়ের বাকি 2 দিন সোয়েব সাহেব নিজে এসে 20 ভরি গহনা হুরের দায়িত্বে রেখে গেছে। তা নিয়ে হুর সারাক্ষণ চিন্তায় থাকে। যতক্ষণ না এই ভার তার ওপর থেকে যাবে ততক্ষণ তার ঘুম হবে না। মাহমুদ কড়া ভাবে জেবা আর আয়াতকে নিষেধ করে দিয়েছে, বিয়ের আগে লুকিয়ে দেখা করা যাবে না। সাইফা খুব খুশি, কারণ জেবা সবসময় আয়াতকে নিয়ে তার সাথে গল্প করত, তাই ওদের ভালোবাসা সে বোঝে। অবশেষে বিয়ের দিন চলে এলো। কালো গাউন, বোরকার সাথে হিজাব, মাথায় সোনার মুকুটে জেবাকে রানী লাগছে। পাশেই দাঁড়ানো শ্যামল কালো পাঞ্জাবি পরা আয়াত। বিয়ে শেষ হতে হুর বলে উঠল, জেবা, তোমার মতো যদি আমিও পারতাম আব্বুর কাছে থেকে যেতে খুব ভালো হতো। আমি তোমাদের থেকে দূরে গিয়ে থাকলে হয়তো মরে যেতাম। পাগলি মেয়ে, তোমাকে কখনোই আমরা আলাদা ছাড়তাম না। জেবা হুরের কথার মাঝে বাধা হয়ে সাইফা বলে উঠল, চলো সবাই মিলে গ্রুপ ফটো তোলা যাক। হ্যাঁ চলো ভাবি। প্রথম ফটোতে সাফার একপাশে দাদা নূর মোহাম্মদ, তার পাশেই সোয়েব সাহেব এবং সাফার পেছনে দাঁড়িয়ে আছে মাহমুদ, সাজিদ, আয়াত, তুতুল। দ্বিতীয় ফটোতে হুর, সুরাইয়া বেগম এবং সাফার দাদি বসেছে এবং পেছনে দাঁড়িয়েছে সাইফা, সাফা, জেবা, তুতুলের স্ত্রী মারিয়া। 3টি ঘরে 3টি হালাল ভালোবাসা। একটি ঘরে একসাথে কাটানো 5 বছরের ভালোবাসার সংসার জীবন, আরেকটি ঘরে 3 বছরের ভালোবাসার জীবন এবং পরেরটি মাত্র শুরু।